প্লাস 2 26। এটা হচ্ছে তার জেস্টাশনাল এজ এখন 26 উইকস। এটা ছিল একটা শর্টকাট আর কি, কিভাবে আমি সপ্তাহ সপ্তাহ ধরে কাউন্ট না করে আমি খুব সহজে মান্থ থেকে কাউন্ট করে ফেলতে পারবো আর কি। সো আগের দিন যার এই প্রশ্নটা ছিল, আমি এক্সট্রিমলি সরি যে আমি ডিসেম্বরের 26 তারিখ থেকে কাউন্ট করা শুরু করেছিলাম। যদি আমি জানুয়ারি থেকে কাউন্ট করা শুরু করতাম তাহলে তো এই ভুলটা হতো না আর কি। সো আমি আবারও বলে দিচ্ছি, শর্টকাট উপায়টা হচ্ছে যেই কত মাস হলো কমপ্লিটেড মাস, ধরো যদি 6টা কমপ্লিটেড মাস হয় তাহলে প্লাস ইনকমপ্লিট মান্থের যে কয়টা উইক আছে সে কয়টা উইক, তারপর হচ্ছে ফুল মান্থ যে মাসগুলা প্রতি 3 মাসের জন্য 1 সপ্তাহ, সো এক্সট্রা সপ্তাহ, এটা কাউন্ট করে হচ্ছে তুমি জেস্টেশনাল এজটা বের করতে পারবা তার। সো যেমন আমি যদি ধরি সাপোজ হচ্ছে তোমার ধরো ফেব্রুয়ারির 1 তারিখ, ফেব্রুয়ারি 1 তারিখ হচ্ছে সে তার এলএমপি ছিল, সো সে তার এখন জেস্টেশনাল এজ কত। তো এটা কাউন্ট করার জন্য আমাকে যেটা করতে হবে যে ফেব্রুয়ারির 1 তারিখে জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত আমি মাসটি হিসাব করে ফেলি, মার্চ এপ্রিল মে জুন জুলাই, তাহলে এখানে 5টা কমপ্লিটেড মাস। আর ইনকমপ্লিট মান্থের কয়টা উইক গিয়েছে, ইনকমপ্লিট মান্থের উইক গিয়েছে 3টা, কারণ জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত আমি কাউন্ট করেছি, আজকে হচ্ছে জুলাইয়ের 3rd উইক, সো আরো 3টা সপ্তাহ প্লাস এই যে এখানে 5 মাস গেল, এখানে 5 মাসকে আমি যদি ভাগ করি, আমি একটা 3 মাস কিন্তু অলরেডি আমি এখান থেকে পেয়ে গেছি, সো এই 3 মাসের জন্য সো 5 মাসে হচ্ছে তোমার 20 সপ্তাহ প্লাস আরো 3টা সপ্তাহ, একটা সপ্তাহ, সো আজকে তার জেস্টেশনাল এজ হবে 24 উইকস যদি তার এলএমপি হয়ে থাকে ফেব্রুয়ারি 1। আশা করি এটা তোমরা এখন একটু ক্লিয়ার হয়েছো, প্রবলেম আর হবে না আশা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর বেশি দেরি না করে আমি আজকের মেইন ডিসকাশনটা শুরু করি। আমি বেসিক্যালি যেভাবে ডিসকাশনটা করছি সেটা হচ্ছে যে জাস্ট ফাইনাল প্রফেশনালের লং কেসটা কিভাবে প্রেজেন্ট করতে পারবো সেটা, কারণ আগের ক্লাসে বলেছি যে ভাইভাটা বেসিক্যালি কার্ড বেসড হয়, 2 বছরের কার্ড কোয়েশ্চেন, আগের 2 বছরের কার্ড কোয়েশ্চেন কালেক্ট করলে ওটা কভার হয়ে যাবে, কিন্তু লং কেসটাই মেইন ক্রুশিয়াল, কারণ লং কেস থেকে কিছু ক্রস কোয়েশ্চেন থাকে এবং লং কেস থেকেই হচ্ছে মানে ভাইভার মেইন ডিটারমিনেন্টটা লং কেসই হয় আর কি। তো যাই হোক, উইদাউট ফার্দার অ্যাডু আই এম স্টার্টিং। ওকে, আচ্ছা শুরুতে আমি একটা ভিডিও দেখার জন্য একটা অনুরোধ জানাচ্ছি। আমি জানি না যে ভিডিওর সাউন্ড যাবে কিনা, বাট ভিডিওর সাউন্ডটা ইম্পর্টেন্ট না, আমি ভিডিওটা ছাড়ছি, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এটা 2 মিনিটের একটা ভিডিও, একটু মনোযোগ দিয়ে দেখো এটা কি দেখানো হবে এখানে। বেসিক্যালি আমি একটু আগে বলে দেই যে ভিডিওটাতে কি তোমরা দেখবে। তোমরা একটা জিনিস জানো যে ইউটেরাস ইউটেরাস ডিউরিং লেবার এটা সেগমেন্টে ভাগ হয়ে যায়, আপার ইউট্রাইন সেগমেন্ট এবং লোয়ার ইউট্রাইন সেগমেন্ট, কিন্তু আমরা অনেকে ক্লিয়ারলি জানি না যেটা আসলে কি, হোয়াট অ্যাবাউট ইট, মানে এই জিনিসটা কি, এবং আমি কেন আজকে এই জিনিসটা বলছি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ডিফারেন্সিয়েশন বিটুইন আপার ইউট্রাইন সেগমেন্ট এন্ড লোয়ার ইউট্রাইন সেগমেন্ট ইন টুডেজ ডিসকাশন। এটা বুঝতে হলে তোমাদের আগে বুঝতে হবে যে লোয়ার ইউট্রাইন সেগমেন্টটা কি, কিভাবে ফর্ম হয়, এটা কেন ফর্ম হয় বা ফর্মেশনে কে সাহায্য করে। সো তোমরা একটু ভিডিওটা একটু দেখো, আমি প্লে করে দিচ্ছি 2 মিনিটের একটা ভিডিও, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা ভিডিওটা পজ হয়ে গেছে সম্ভবত, আমি আবার প্লে করছি।
আচ্ছা দেখো, এখানে বেসিক্যালি যেটা হয়েছিল একটা মানে মানে উনি হচ্ছেন একজন মিডওয়াইফ। বাইরের দেশে মিডওয়াইফ বলা হয়, আমাদের দেশে ধাত্রী বলা হয়। তো বাইরের দেশে হচ্ছে মিডওয়াইফদের অনেক ট্রেনিং দেওয়া হয়। তো উনি বেসিক্যালি দেখাচ্ছেন যে কিভাবে ইউটেরাসটা কন্ট্রাক্ট করে ডিউরিং অথবা অ্যারাউন্ড লেবার। তো এই বেলুনটা বেসিক্যালি হচ্ছে ইউটেরাসকে রিপ্রেজেন্ট করছে, এবং এই যে নিচে যে এই লম্বা অংশটা, এটা রিপ্রেজেন্ট করছে সার্ভিক্সকে। তো ফার্স্টে উনি দেখিয়েছেন যে যে উনি আঙ্গুল দিয়ে যে চাপ দিচ্ছেন মাঝখান বরাবর, উনি যেটা বলেছেন যে নর্মালি যখন লেবার হচ্ছে না তখন নর্মাল টাইমে ইউটেরাসটার কন্ট্রাকশনটা হয় এরকম পুরো ইউটেরাস জুড়ে মাঝখান বরাবর। এটাকে আমরা বলি ব্র্যাক্সটন হিগস কন্ট্রাকশন। এবং এই জায়গায় তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, পুরো ইউটেরাসটা একটু গ্লোবিউলার শেপ, আর সার্ভিক্সটা কিন্তু যথেষ্ট লম্বা। ঠিক আছে, আচ্ছা এরপরে মানে উনি যেটা দেখালেন যে অ্যারাউন্ড দ্য টাইম অফ লেবার, মানে থার্ড ট্রাইমেস্টারের দিকে কি হয়, মানে কন্ট্রাকশনের ফোকাসটা ফার্স্টে মাঝখান থেকে হতো, পরে আস্তে আস্তে কন্ট্রাকশনের ফোকাসটা উপরে ফান্ডাসের দিকে চলে যায়। তার মানে কি, শুধু ফান্ডাস কন্ট্রাক্ট করে। এখন ফান্ডাস যখন কন্ট্রাক্ট করে, উনি বেলুনের চাপ দিয়ে দেখাচ্ছেন উপর দিকে, তখন টান খায় কে, বেলুনের এই নিচের অংশটা উপরের দিকে টান খায়। এবং আরেকটা জিনিস তোমরা খেয়াল করবা, দেখো যখন এরকম কন্ট্রাকশনের ফোকাসটা আস্তে উপরের দিকে সরে যাচ্ছে, এই যে ইউটেরাসের এই পার্টটা যখন টান খাচ্ছে উপরের দিকে, স্ট্রেচড হচ্ছে উপরের দিকে, এই যে দেখো এই যে সার্ভিক্সটা যে ছিল, সার্ভিক্সটা কিন্তু একটু ছোট হয়ে গেল। দেখতে পাচ্ছ একটু ছোট হয়ে গেল। ছোট হয়ে কি হলো, মানে লেন্থটা কোথায় গেল, সার্ভিক্সের উপরের পার্টটা বেসিক্যালি ইউটেরাসের সাথে অলমোস্ট মিলিয়ে গেল, আর ইউটেরাসের এই পার্টটা টান খেলো উপরের দিকে। আচ্ছা এরপর দেখো উনি কি দেখাচ্ছেন, এরকম যখন টান খাচ্ছে, টান খেতে খেতে একটা সময় সার্ভিক্সটা একদম ছোট্ট হয়ে যায়। দেখো মানে সার্ভিক্সের যে অংশটা লম্বা থাকে সেটা একদম ছোট্ট হয়ে যায়, আর এই যে একটা অংশ আমি ব্লু দিয়ে দেখিয়েছি, এই অংশটা ইউটেরাসের সাথে অলমোস্ট মানে মানে একীভূত হয়ে যায়। এই যে সার্ভিক্সটা আস্তে আস্তে ছোট হয়ে খাটো হয়ে ইউটেরাসের সাথে মিলিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় ইফেসমেন্ট অফ দ্য সার্ভিক্স। ইফেসমেন্ট, ইফেসমেন্ট মানে হচ্ছে বিলীন হয়ে যাওয়া বা মিলিয়ে যাওয়া। তাহলে কি হলো, উপর থেকে কন্ট্রাকশনের কারণে টানটা খাচ্ছে এভাবে, এবং এই টানের কারণে সার্ভিক্সটাও ইউটেরাসের সাথে একীভূত হয়ে মিলিয়ে যাচ্ছে, এবং এটাকে আমরা বলছি সার্ভাইকাল ইফেসমেন্ট। এবং শর্টেনিং অফ দ্য সার্ভিক্স হচ্ছে, তোমরা এটাও দেখতে পাচ্ছ। এরপরে কি হচ্ছে দেখো, মানে দেখো তুমি মানে এই অবস্থায় সার্ভাইকাল ওপেনিংটা দেখো, তারপরে যখন কন্ট্রাকশনটা আরো হতে থাকে কিছুক্ষণ পর দেখো সার্ভাইকাল ওপেনিং এর সাইজটা দেখো কত বড় হয়ে যায়। তাহলে সার্ভাইকাল ওপেনিং, তাহলে কি কি চেঞ্জ হচ্ছে, মানে অ্যারাউন্ড লেবার ইউটেরাসে কি কি চেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে যে ফোকাস অফ কন্ট্রাকশনটা উপরের দিকে সরে যায়, নিচের দিকটা একটু টান খেয়ে উপরের দিকে টান খায়, স্ট্রেচড হয়, সার্ভিক্সটা আস্তে আস্তে মিলিয়ে যায় ইউটেরাসের লোয়ার পার্টের সাথে, এটাকে বলা হয় সার্ভাইকাল ইফেসমেন্ট, এবং ইভেন্চুয়ালি সার্ভাইকাল ওপেনিংটা ডাইলেটেড হয়ে যায়। এই ছবিতে তোমরা দেখো কি সুন্দর, আগে ইউটেরাসটা পুরো একটা গোল জিনিস ছিল, এভাবে রিপিটেড কন্ট্রাকশনের ফলে ইউটেরাস একটা ডিস্টিংক্ট আপার সেগমেন্ট তৈরি হয়েছে, একটা ডিস্টিংক্ট লোয়ার সেগমেন্ট তৈরি হয়েছে। এবং তোমরা এই ছবি থেকে দেখতে পাচ্ছ যে লোয়ার সেগমেন্টটা কিন্তু আপার সেগমেন্ট থেকে বেশি থিন, কারণ ক্রমাগত টান খাওয়ার ফলে এই অংশটা স্ট্রেচড হয়ে উপর দিকে চলে, মানে টান খেয়েছে, স্ট্রেচড হয়ে গেছে জায়গাটা, এবং এই জায়গাটা খুবই থিন হয়েছে। তাহলে এই যে নতুন একটা থিন একটা সেগমেন্ট তৈরি হলো ডিউ টু প্রোগ্রেসিভ স্ট্রেচিং অফ দ্য লোয়ার পার্ট টুয়ার্ডস দ্য আপার পার্ট, এটাকে বলা হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। এবং লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা কিভাবে তৈরি হয়েছে, এটা হচ্ছে ইউটেরাসের মেইন বডি না, ঠিক বডির নিচে যে ইসমাস আছে সেই ইসমাস এবং যে এন্ডোসার্ভিক্স আছে, মানে সার্ভিক্সের যে অংশটা ইফেসড হয়ে গেল, এই দুইটা জিনিস এন্ডোসার্ভিক্স আর ইসমাস অফ দ্য ইউটেরাস, এই দুইটা অংশ মিলেই এই থিন এই লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা তৈরি হয়েছে। আর এটার বৈশিষ্ট্যটা কি, এটা খুবই স্ট্রেচড এবং এটা খুবই থিন, নর্মাল ইউটেরাস থেকে এটা খুবই থিন। নর্মাল ইউটেরাস যেভাবে কন্ট্রাক্ট করবে ইফেক্টিভলি, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট সেভাবে ইফেক্টিভলি কন্ট্রাক্ট করবে না। আচ্ছা আচ্ছা, কারো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি আজকে আমাদের মেইন টপিক শুরু করছি। বাট সবাই প্লিজ মাথায় রাখবা যে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট বলে একটা কিছু আছে, এটা থার্ড ট্রিমেস্টারের দিকে ভালোভাবে তৈরি হয়। এটা আপার ইউটেরাইন সেগমেন্ট থেকে অনেক বেশি থিন, এবং আপার ইউটেরাইন সেগমেন্ট যত সুন্দরভাবে কন্ট্রাক্ট করে রিট্র্যাক্ট করে, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট তত সুন্দরভাবে কন্ট্রাক্ট করতে পারে না বা রিট্র্যাক্ট করতে পারে না। আচ্ছা, আমি একটা ওয়ার্ড বলেছি কন্ট্রাকশন আর রিট্রাকশন, একটু বলি।
আমাদের নরমাল স্কেলেটাল মাসেলের দুইটা ফেজ থাকে। দেখো, তারা একবার হচ্ছে ফার্স্টে কন্ট্রাক্ট করে, তারপর তারা আবার রিল্যাক্সড হয়ে পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসে, এবং দিস সাইকেল গোজ অন এন্ড অন। তার মানে কি, তারা কন্ট্রাক্ট করে যে ছোট হলো, রিল্যাক্স করে তারা আবার আগের অবস্থায় ফিরে আসতেছে, এটা হচ্ছে কন্ট্রাকশন। আর রিট্রাকশন কি, দেখো এই হচ্ছে একটা মাসেলের ইনিশিয়াল সাইজ, সে একটু কন্ট্রাক্ট করে ছোট হলো, এরপরে সে কিন্তু রিল্যাক্স করে আগের অবস্থায় ফিরবে না, সে এটুকু অবস্থায় থেকে আবার কন্ট্রাক্ট করবে, এটুকু অবস্থায় থেকে আবার কন্ট্রাক্ট করবে, অর্থাৎ প্রতিটা কন্ট্রাকশনের পর সে রিল্যাক্স করে আগের সাইজে ফিরে যায় না, ইট রিটেইনস ইটস নিউ সাইজ এন্ড দেন ডাজ ফার্দার কন্ট্রাকশন। এটা হচ্ছে আমাদের বডিতে একটা মাসেলে শুধু পাওয়া যায়, সেটা হচ্ছে ইউটেরাইন মাসেল। এই মাসেলের স্পেশাল প্রপার্টি হচ্ছে রিট্রাকশন করা, আর বডিতে বাকি যত মাসেল আছে তারা কন্ট্রাক্ট করতে পারে বাট রিট্রাক্ট করতে পারে না। তো এই লোয়ার ইউটেরাইন সেগমেন্টের রিট্রাক্টাইল ক্ষমতা খুবই কম, করতে পারে না সে, জাস্ট আপার ইউটেরাইন সেগমেন্টটা পারে। এটার সিগনিফিকেন্স কি, যখন প্ল্যাসেন্টা ডেলিভারির সময় প্ল্যাসেন্টা বের হয়ে যায়, তখন যেই ব্লাড ভেসেল গুলো উন্মুক্ত হয়ে গেল, ওদেরকে খুব সুন্দরভাবে অক্লুশন করার জন্য, কোনো ছাড় না দিয়ে যেন অক্লুড করতে পারে, এজন্য এই ধরনের রিট্রাকশন দরকার হয়। বাট লোয়ার ইউটেরাইন সেগমেন্ট কিন্তু এই ধরনের রিট্রাকশন করতে পারে না, জাস্ট কিপ দিস ইন মাইন্ড। তাহলে আমি, আচ্ছা, কন্ট্রাকশন রিট্রাকশন নিয়ে সবাই ক্লিয়ার তো? কন্ট্রাকশন রিট্রাকশন এবং লোয়ার ইউটেরাইন সেগমেন্টকে রিপিট করতে হবে, সবাইকে একদম ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মুভ অন করছি। এই দুটি বেসিক মাথায় নিয়ে এখন আমি আজকের মেইন শুরু করছি। আমাদের মেইন টপিক ছিল অ্যান্টিপার্টাম হেমোরেজ। তো অ্যান্টিপার্টাম হেমোরেজ যখনই আপনি বা মানে তোমরা যখন বলবা যে মাই কেস ইজ অমুক 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 উইথ অ্যান্টিপার্টাম হেমোরেজ, ফার্স্ট যে ক্রস কোয়েশ্চেনটা করবে যে অ্যান্টিপার্টাম হেমোরেজ বা মানে হেমোরেজ ইন প্রেগন্যান্সিতে তুমি কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রাখবে। ম্যাডাম বলবে যে ধরে না আমি কিছুই জানলেন না যে পেশেন্ট কত উইকের প্রেগনেন্ট, জাস্ট সে বলল যে সে প্রেগনেন্ট, তার পারভাজিনাল ব্লিডিং হচ্ছে, তখন তুমি কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রাখবা। এই জিনিসটা আমি কিন্তু আগের ক্লাসে বলেছিলাম, আজকে রিক্যাপচার করছি, তো আজকের টপিকের সাথে রিলেটেড। একদম আর্লিতে ইমপ্ল্যান্টেশনের সময় হতে পারে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, ইমপ্ল্যান্টেশনের পর থেকে 28 উইকস এর আগ পর্যন্ত, মানে আপ টু দ্য এজ অফ ভায়াবিলিটি, আপ টু দ্য এজ অফ ভায়াবিলিটি 28 উইকস কি এজ অফ ভায়াবিলিটি, এই সময় পর্যন্ত যে ব্লিডিং গুলো হয়, এটাকে হয়তো আমাদের স্যার ম্যাডামরা অনেকে এক কথায় অ্যাবর্শন বলে থাকেন, বাট আমি এটার সাথে আসলে এগ্রি করি না, মানে এটা পুরোপুরি পারফেক্ট না। হ্যাঁ, অ্যাবর্শনই 28 সপ্তাহের আগে ব্লিডিং এর জন্য 95% ক্ষেত্রে দায়ী, বাট আরো কিছু কারণ রয়েছে, যেমন অনেক গ্রিভিয়াস একটা মেডিকেল ইমার্জেন্সি, রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি, এটা যদি মাথায় না রাখি তাহলে কিন্তু পেশেন্টের জন্য খুবই খারাপ হতে পারে। হাইড্রাটিডিফর্ম মোল, এটা কিন্তু ফেয়ারলি কমন দেখা যায়। তো এগুলো হচ্ছে বিফোর 28 উইকস, এগুলোকে বলা হয়, আরেকটা নাম আমাদের বইয়ে দেওয়া আছে, হেমোরেজ ইন আর্লি প্রেগন্যান্সি। এক কথায় হেমোরেজ ইন আর্লি প্রেগন্যান্সি বলতে বিফোর 28 উইকস এর ব্লিডিং কে বোঝানো হয়, এবং সবচেয়ে কমন কজ হচ্ছে অ্যাবর্শন। ওকে, এখন হচ্ছে আমাদের আজকের টপিক, আফটার 28 উইকস আপ টু ডেলিভারি অফ দ্য বেবি, এটা হচ্ছে অ্যান্টিপার্টাম হেমোরেজ। এটার নাম, একটা স্পেশাল নাম অ্যান্টিপার্টাম হেমোরেজ, এবং টাইমটা খুব সুন্দর করে খেয়াল রাখতে হবে, 28 উইকস থেকে আপ টু ডেলিভারি অফ দ্য বেবি। এবং এর মধ্যে তোমরা সবাই জানো প্ল্যাসেন্টা প্রিভিয়া, আমি এখন বানান ডিটেল বলছি না, প্ল্যাসেন্টা প্রিভিয়া এবং অ্যাব্রাপশিও প্ল্যাসেন্টা, এটা তোমরা একটু পরে স্লাইডে দেখতে পাবে। এটা হচ্ছে আফটার 28 উইকস আপ টু ডেলিভারি অফ দ্য বেবি। আর আফটার ডেলিভারি অফ দ্য বেবি আপ টু পিউরপেরিয়াম, পিউরপেরিয়াম মানে কি ডেলিভারি পর থেকে 6 উইকস, এটাকে বলা হয় পোস্ট পার্টাম হেমোরেজ। তবে এটা হেমোরেজ হলেই যে আমি পোস্ট পার্টাম হেমোরেজ বলবো এমনটা না, হেমোরেজ হতে হবে প্লাস ম্যাটারনাল অবস্থা খুবই খারাপ হইতে হবে, মানে এমন হেমোরেজ হলো যে মায়ের অবস্থা খুবই ডিটেরিয়রেট করলো ডেলিভারির পর, শুধু তখন আমি ওটাকে পিপিএইচ বলবো। কেন? কারণ নরমালি একটা ফিমেলের ডেলিভারির সময় আপ টু 500 ml ব্লাড লস হতে পারে, এটা ফিজিওলজিক্যাল, সেটাকে আমি পিপিএইচ বলবো। তাই যতটুকু ব্লিডিং হলে তার ফিজিওলজিটা এফেক্টেড হচ্ছে, তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তখন আমি তাকে পিপিএইচ বলবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ফার্স্ট ক্রস কোয়েশ্চেন যেটা আমরা ক্লিয়ার করলাম। আচ্ছা, এখন আমি অ্যান্টিপার্টাম হেমোরেজ নিয়ে ফার্স্টে একটু কিছু জিনিস ক্লিয়ার করে নিতে চাই। যে আমরা কি বলি, আমরা বলি যে আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি হুইচ ইজ 28 উইকস আপ টু ডেলিভারি অফ দ্য বেবি। এই ডেলিভারি অফ দ্য বেবি বললে তখন তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি লেবার দিয়ে সংজ্ঞাটা দাও, যে লেবারের স্টেজে
ব্লিডিং হলে তুমি তাকে এপিএইচ বলবা। আচ্ছা, এটা আমরা সবাই জানি যে স্টেজ 1 অফ লেবারে কি হয়। আমরা যে একটা ভিডিও দেখলাম, সে ভিডিওতে কি ছিল, সার্ভিক্সটা ইফেস হয়, সার্ভিক্সটা রিল্যাক্স হয় এবং সার্ভিক্সটা ডাইলেটেড হয়, ফুল ডাইলেশন হয়। এটা হচ্ছে স্টেজ 1। স্টেজ 2 তে কি হয়, বাচ্চাটা বের হয়ে যায় সোজা কথা। আর স্টেজ 3 তে কি হয়, প্ল্যাসেন্টাটা বের হয়ে যায়। তাহলে এই হচ্ছে বেবি বের হয়ে গেল, এখানে প্ল্যাসেন্টা বের হয়ে গেল। তো আমাদের ডেলিভারি অফ দ্য বেবি পর্যন্ত আমি যদি বলতে চাই, কিন্তু জাস্ট সেকেন্ড স্টেজ অফ লেবার পর্যন্ত ব্লিডিং হলে সেটা ইনক্লুডেড ইন এপিএইচ। দেখো 28 উইকস থেকে আপ টু এই যে ডেলিভারি অফ দ্য বেবি। খুব ভালো করে এটা খেয়াল রাখতে হবে, কারণ এটা ভুললে চলবে না। কারণ স্টেজ 3 অফ লেবার থেকে কিন্তু পিপিএইচ, তখন ব্লিডিং হলে কিন্তু আমি আর এপিএইচ বলবো না। ওকে, ক্লিয়ার সবাই? এখন হচ্ছে নর্মাল লোকেশন অফ প্ল্যাসেন্টাটা কি, এটা হচ্ছে যে এটা আমি আর মুখে বলবো না আলাদা করে। আমরা সবাই ফার্স্ট ইয়ার এমব্রায়োলজিতে ইমপ্ল্যান্টের সংজ্ঞা পড়েছিলাম। মানে ওখানে যে লোকেশনটা বলা ছিল সেটা ছিল ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম, তারপর ইন দ্য বডি অফ দ্য ইউটেরাস, এবং বডির কোন পার্ট, ক্লোজ টু দ্য ফান্ডাস, ক্লোজ টু দ্য ফান্ডাস। তাহলে এটুক থেকে আমরা ইমপ্ল্যান্টেশন নরমাল সাইডটা বুঝলাম যে ইন দ্য বডি অফ দ্য ইউটেরাস, ক্লোজ টু দ্য ফান্ডাস, ক্লোজ টু দ্য ফান্ডাস। এবং নরমালি কোন লেয়ার ইমপ্ল্যান্টেশন হয়, ইন দ্য ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম। এর থেকে ডিপে কিন্তু যাবে না, এটা কখনোই মায়োমেট্রিয়ামে যাবে না, পেরিমেট্রিয়ামে যাবে না। যদি যায় তখন কিন্তু ঝামেলা হবে। কারণ আমরা কি জানি, প্রতিবার মেনস্ট্রুয়েশনের সময় কোন লেয়ারটি ইজিলি শেড অফ হয়, ফাংশনাল লেয়ার। ঠিক তেমনি বেবি যখন ডেলিভারি হয়, প্ল্যাসেন্টা যখন ডেলিভারি হয়, ইজিলি শেড অফ হবে তখনই প্ল্যাসেন্টা, যদি সেটা ফাংশনাল লেয়ার ইমপ্ল্যান্টেড থাকে। কোনো প্যাথোলজি কারণে যদি আরো ডিপ চলে যায়, মায়োমেট্রিয়ামে চলে যায়, তখন কিন্তু এটা এত সহজে খুলে আসবে না, তখন আমাদের হিস্টেরেক্টমি করতে হবে। এটাকে বলা হয় মরবিডলি অ্যাডহেরেন্ট প্ল্যাসেন্টা। এটা আমরা আজকে খুব একটা হাইলাইট করব না, জাস্ট পুটিং দ্য ইনফরমেশন আউট দেয়ার আর কি। ওকে, আচ্ছা নেক্সট স্লাইড। এখন তোমরা নরমাল লোকেশন অফ প্ল্যাসেন্টাটা বুঝলা। এখন প্ল্যাসেন্টা প্রিভিয়াটা একটু তোমরা দেখো আগে, যে এটা মিনিংটা কি। প্রিভিয়া মানে কি, ইন ফ্রন্ট অফ। এখন প্ল্যাসেন্টা প্রিভিয়া মানে কি, প্ল্যাসেন্টা ইজ ইন ফ্রন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট। ওকে, প্ল্যাসেন্টা ইজ ইন ফ্রন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট। নরমালি এই ছবিটা তোমরা দেখো, ধরো এটা তো একটা কেফালিক প্রেজেন্টেশন, বা যদি উল্টা হতো ব্রিজ প্রেজেন্টেশন হতো। বাট এই দুজনের সামনে কি ইউটেরাইন সার্ভিক্স ছাড়া আর কোনো বাধা থাকতো বের হওয়ার জন্য, নিউটিক মেমব্রেন ছাড়া থাকতো না। বাট এখানে এই ছবিটা একটু খেয়াল করো, দেখো এই হচ্ছে সার্ভিক্স, সার্ভিক্স ওপেনিং, এই হচ্ছে বাচ্চার প্রেজেন্টিং পার্টটা, এই হচ্ছে বাচ্চার প্রেজেন্টিং পার্টটা। এই দুটোর মধ্যে প্রেজেন্টিং পার্টের সামনে একজন মানে লাইক মানে সামওয়ান ইজ সিট, মানে জাস্ট লাইক সিটিং দেয়ার, কে বসে আছে, প্ল্যাসেন্টাটা বসে আছে। তাহলে প্রেজেন্টিং পার্টের সামনে প্ল্যাসেন্টাটা আছে, প্ল্যাসেন্টা ইজ ইন ফ্রন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট। এটার লিটারাল মিনিং হচ্ছে প্ল্যাসেন্টা প্রিভিয়া। এটার লিটারাল মিনিং হচ্ছে প্ল্যাসেন্টা প্রিভিয়া আমার সামনে, মানে প্রেজেন্টিং পার্টের সামনে, মাথা হোক বা পা হোক। ওকে, আমরা টার্মিনোলজিটা নিয়ে ক্লিয়ার হলাম। এখন আমরা তো ভিডিও দেখেছি একটু আগে, কিছু জিনিস একটু বলে নিতে চাই আর কি। আচ্ছা দেখো, ফার্স্ট ইনফরমেশন হচ্ছে প্ল্যাসেন্টা কখন কমপ্লিটলি ফর্ম হয়, 20 উইকসে, অর্থাৎ সেকেন্ড ট্রাইমেস্টারে। আর আমি ভিডিওতে যেটা বলছি, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ফর্মেশন এটা শুরু হয় অলমোস্ট 28 উইকসে, কন্টিনিউস আপ টু লেবার 20 উইকস, অর্থাৎ এটা থার্ড ট্রাইমেস্টারে ফর্ম হয়। সো প্ল্যাসেন্টাটা ফর্ম হওয়া শুরু হচ্ছে একটু আগে, ফর্ম হয়ে ইমপ্ল্যান্টেশন হয়ে সবকিছু হয়ে যায় সে আগেই, বাট তারও পরে বেসিক্যালি লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা ফর্ম হওয়া শুরু করে। ওকে, সো এই ইনফরমেশনটা কেন আমাদের লাগবে একটু পরে, আমাদেরকে একটু পরে দেখাচ্ছি, এক দুই স্লাইড পরে আসছে। বাট জাস্ট এটা খেয়াল, প্ল্যাসেন্টা আগে আসে, লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা পরে ফর্ম হয়। এখন দেখো, আমরা কি প্ল্যাসেন্টা প্রিভিয়ার কোনো সংজ্ঞা বলিনি, জাস্ট মিনিং বলেছি। সংজ্ঞা টঙ্গা সহ সবকিছু ক্লিয়ার করা হবে একটু পরে। এখন দেখো, নরমালি প্ল্যাসেন্টা ফর্ম হয় আপার ইউট্রাইন সেগমেন্টে। কোথায়? আপার ইউট্রাইন সেগমেন্টে। কেন? কারণ তোমরা তো জানোই যে লোয়ার ইউট্রাইন সেগমেন্টটা ফর্ম হওয়ার আগেই প্ল্যাসেন্টা ফর্ম হয়ে যায়। কি বললাম? লোয়ার ইউট্রাইন সেগমেন্ট ফর্ম হওয়ার অনেক আগেই প্ল্যাসেন্টা ফর্ম হয়ে যায়। সো প্ল্যাসেন্টা আগে থেকে একদম ইমপ্ল্যান্টেড হয়ে থাকে। বাট অনেক কারণে কিছু কিছু ক্ষেত্রে, যে আমরা একটু পরে কিছু রিস্ক ফ্যাক্টর পড়বো, ওইসব মহিলাদের, ওইসব মায়েদের প্ল্যাসেন্টাটা একটা হচ্ছে ফর্ম হতে একটু লেট হয়, আবার ফর্ম হয় একটু নিচের দিকে,
অলমোস্ট ইউটেরাইন ইসমাসের সাথে লেগে। তো যখন লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা ফর্ম হয় দেখা যায় যে প্ল্যাসেন্টাটা অলমোস্ট লোয়ার ইউটেরাইন সেগমেন্টে চলে আসছে। যাই হোক, এখন দেখো কোয়েশ্চেনটা কি, what happens if the placenta forms in the lower uterine segment? আচ্ছা, ইউজুয়ালি যেটা হয়, আমি কি বলছি, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট কিন্তু ডেলিভারি সময় পর্যন্ত ফর্ম হয়। সো অনেক সময় পায় সে পুরো স্ট্রেচড হয় এলংগেটেড হওয়ার জন্য। দেখো কি বলা, বিফোর দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ফর্মস ফুলি দ্য প্ল্যাসেন্টা মাইগ্রেটস সামহাট আপওয়ার্ডস। দেখো এই ছবিটা দেখো, আমি ব্লু কালার দিয়ে বুঝেছি লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, লাল কালার দিয়ে বুঝেছি আপার ইউটেরাইন সেগমেন্ট। লোয়ার ইউটেরাইন সেগমেন্টে সে যদি থেকে থাকে, ইউজুয়ালি বেশিরভাগ it gradually migrates upwards towards the upper uterine segment. এটাকে বলা হয় প্ল্যাসেন্টাল মাইগ্রেশন। আমি কি বললাম, বেশিরভাগ মানুষের প্ল্যাসেন্টাটা আপার সেগমেন্টেই থাকে, যদিও লোয়ার সেগমেন্টে থেকেও থাকে তাদেরও ইউজুয়ালি এটা মাইগ্রেট হয়ে আপার সেগমেন্টে চলে যায়। কিন্তু দেখো, ইফ দ্য ইউটেরাস ইজ স্কার্ড, কিভাবে স্কার্ড, প্রিভিয়াস সিজারিয়ান সেকশন এর জন্য তো স্কার হয়, মায়োমেক্টমি। তোমরা জানো যে ফাইব্রয়েড, ইউটেরাইন ফাইব্রয়েডের ট্রিটমেন্ট হচ্ছে একটা মায়োমেক্টমি। অ্যাগ্রেসিভ কিউরেটেজ, আমরা অনেক কারণে ইউটেরাইন কিউরেটেজ করি। সোজা কথা, ইউটেরাসের ভিতরে যে আমরা লাইক খুঁচিয়ে খুঁচিয়ে তোমার যেই টিস্যুটা আমরা চাই না সেই টিস্যুটা আমরা বের করে নিয়ে আসি, এটাকে বলে। এই জিনিসগুলো যখন হয় তখন ইউটেরাসের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, সেখানে টিস্যু ইনজুরি হয়। এই টিস্যু ইনজুরি যখন হয় তখন সাপোজ এই আপার ইউটেরাইন সেগমেন্ট লোয়ার ইউটেরাইন সেগমেন্টের মাঝে কোনো একটা জায়গায় যদি এরকম সিজারিয়ান সেকশন স্কার থাকে বা টিস্যু ইনজুরি থাকে বা মায়োমেক্টমি থাকে, এই জায়গায় একটা ফাইব্রোটিক স্কার ফর্ম হয়ে যায়। এই ফাইব্রোটিক স্কারটার রোল কি হবে, ইট প্রিভেন্টস দিস প্ল্যাসেন্টাল মাইগ্রেশন। তাহলে আমি কি বললাম, প্ল্যাসেন্টা নরমালি আপার সেগমেন্টেই থাকে, কিন্তু যদি লোয়ার সেগমেন্টও থাকে তখন এটা ইউজুয়ালি মাইগ্রেট হয়ে উপরে চলে যায়। কিন্তু যদি আবার কারো ইউটেরাসে অনেক স্কার থাকে, যেমন সিজারিয়ান সেকশন স্কার, মায়োমেক্টমি স্কার, অ্যাগ্রেসিভ কিউরেটেজ, এবং বাই চান্স এটা যদি প্ল্যাসেন্টার মানে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট এবং আপার সেগমেন্টের মাঝখানে অবস্থিত হয়, মানে যেই পথ দিয়ে প্ল্যাসেন্টা যাওয়ার কথা আর কি, এর মধ্য দিয়ে যদি যেতে চায়, তাহলে এই যে এখানে যে স্কারটা প্রিভেন্টস দিস প্ল্যাসেন্টাল মাইগ্রেশন। সো যেই মহিলাদের, যে মায়েদের এই হিস্ট্রিগুলো আছে, দেখা যায় যে তাদের প্ল্যাসেন্টাল মাইগ্রেশনটা হ্যাম্পার্ড হয়। যদি লোয়ার ইউটেরাইন সেগমেন্টে থেকে থাকে তখন তাদের প্ল্যাসেন্টাল মাইগ্রেশনটা হ্যাম্পার্ড হয়। আমি কিন্তু এখনো প্ল্যাসেন্টা প্রিভিয়া কি এক্সক্লুসিভলি সঙ্গে দিয়ে বলিনি, জাস্ট কিছু তথ্য জাস্ট থ্রোয়িং আউট দেয়ার, ঠিক আছে। এরপরে আচ্ছা ঠিক আছে, এখন দেখো তাহলে আমি প্ল্যাসেন্টা প্রিভিয়ার একটা সংজ্ঞা বলেই দেই। প্ল্যাসেন্টা প্রিভিয়ার সংজ্ঞা হচ্ছে, দেখো সাপোজ এই হচ্ছে, আমি রেড দিয়ে দেখাচ্ছি, এই হচ্ছে আপার ইউটেরাইন সেগমেন্ট, আবার গ্রিন দিয়ে দেখাচ্ছি, এই হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, আর এই হচ্ছে ধরো আরেক দিকের লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, আর আর এই হচ্ছে আরেক সাইডের আপার ইউটেরাইন সেগমেন্ট। আর এদের মাঝখানে বেসিক্যালি কি, এদের মাঝখানে তো সার্ভাইকাল অস। তো আমরা জানি যে নরমালি প্ল্যাসেন্টা থাকে আপার ইউটেরাইন সেগমেন্টে। যদি কোনো কারণে প্ল্যাসেন্টাটা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে চলে আসে, যেভাবেই হোক, হয় সে পার্শিয়ালি লোয়ার ইউটেরাইন সেগমেন্টে থাকতে পারে, অথবা সে পুরোপুরি লোয়ার ইউটেরাইন সেগমেন্টে থাকতে পারে, অথবা সে একদম পুরোপুরি এইভাবে থাকতে পারে, যেভাবেই হোক, এনি প্ল্যাসেন্টা দ্যাট ইজ সিচুয়েটেড ইন দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট উই কল ইট প্ল্যাসেন্টা প্রিভিয়া। সংজ্ঞাটা ক্লিয়ার তোমরা? আমি বইয়ের সংজ্ঞা দিচ্ছি না, জাস্ট এটাই মনে রাখবা যে প্ল্যাসেন্টা তার জীবদ্দশায় কখনো লোয়ার ইউটেরাইন সেগমেন্টে থাকে, তাকে আমরা বলবো প্ল্যাসেন্টা প্রিভিয়া, ঠিক আছে। আর প্ল্যাসেন্টা প্রিভিয়ার নাম কেন প্ল্যাসেন্টা প্রিভিয়া, সহজ কথা, লোয়ার ইউটেরাইন সেগমেন্টেই থাকে বাচ্চার প্রেজেন্টিং পার্টটা ইউজুয়ালি। সো ওইখানে প্ল্যাসেন্টা থাকলে ইউজুয়ালি এটা বাচ্চার প্রেজেন্টিং পার্টের সামনেই রয়ে যায়, এজন্য নামকরণের সার্থকতাটাও এভাবেই আমরা পাই, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, লোয়ার ইউটেরাইন সেগমেন্টে থাকলে আমি বলছি যে প্ল্যাসেন্টা প্রিভিয়া হয়, কিন্তু আবার আমরা এটাও জানি যে অ্যান্টেপার্টাম হেমোরেজের মোস্ট কমন কজ। আচ্ছা আমি অ্যান্টেপার্টাম হেমোরেজের ক্লাসিফিকেশনটা আসলে বলতে একবারে ভুলে গেছি, থাক ওইটা একটু পরে বলি, ওইটা একটু মনে করিয়ে দাও আমাকে পরে। মানে প্ল্যাসেন্টা এপিএইচ এর মোস্ট কমন কজ হচ্ছে, দেখো এপিএইচ এর কজ হচ্ছে প্ল্যাসেন্টাল কজ আর এক্সট্রা প্ল্যাসেন্টাল কজ, আর কিছু আছে আনডিফাইন্ড, মানে এটা হচ্ছে ইডিওপ্যাথিক। প্ল্যাসেন্টাল কজের মধ্যে দুইটা, অ্যাব্রাপশিও প্ল্যাসেন্টা আর প্ল্যাসেন্টা প্রিভিয়া। আর এক্সট্রা কজের মধ্যে আছে লোকাল লেশন।
সার্ভাইকাল পলিপ, সার্ভাইকাল ইনজুরি, সার্ভাইকাল ট্রমা, ভালভাল ট্রমা ইত্যাদি। তো এপিএইচ এর মোস্ট কমন কজ হচ্ছে প্লেসেন্টাল কজ, আর প্লেসেন্টাল কজের মধ্যে হচ্ছে প্লেসেন্টা প্রিভিয়া আর অ্যাবরাপশন প্লেসেন্টা। তো যাই হোক, আমার এই প্রশ্নটা হচ্ছে ওয়াই ডাজ ব্লিডিং অকার ইন প্লেসেন্টা প্রিভিয়া। জিজ্ঞেস করবে যে প্লেসেন্টা প্রিভিয়াতে কেন ব্লিডিং হচ্ছে, তুমি কি প্যাথোজেনেসিসটা বলতে পারবে? দেখো, এই ছিল, আমি কি বললাম যে প্লেসেন্টা ফর্ম হয় কখন? প্লেসেন্টা ফর্ম হয় সেকেন্ড ট্রাইমেস্টারে। সাপোজ এই প্লেসেন্টাটা এই জায়গায় ফর্ম না হয়, কোনো কারণে এই জায়গায় ফর্ম হলো নিচে, এখনো কিন্তু লোয়ার ইউটেন সেগমেন্ট ফর্ম হয়নি এবং সার্ভিসটা যথেষ্ট লম্বা আছে, এখনো সার্ভিসের ইফেসমেন্ট হয়নি। দেখো এখানে কি হচ্ছে, সার্ভিসটা খুব ছোট হয়ে গিয়েছে, সার্ভিসে ইফেসমেন্ট হয়ে গিয়েছে, একটা ডিস্টিংক্ট লোয়ার ইউটেন সেগমেন্ট ফর্ম হচ্ছে, আর এই হচ্ছে ডিস্টিংক্ট আপার ইউটেন সেগমেন্ট। তোমরা ভিডিওতে কি দেখেছিলে মনে আছে? লোয়ার ইউটেন সেগমেন্টে কি পরিমাণ টান খাচ্ছিল উপরের দিকে, মানে তুমি যদি উপর থেকে একটা বেলুনকে ধরে টান দাও এভাবে, নিচের সেগমেন্ট টান খেয়ে উপরে উঠে যাবে, নিচের সেগমেন্টটা স্ট্রেচড হবে। এখন দেখো, তাহলে প্লেসেন্টাটা যদি লোয়ার সেগমেন্টে থাকে, তাহলে যখন মানে লোয়ার পার্টে থাকে, তাহলে যখন লোয়ার ইউটেন সেগমেন্ট ফর্ম হবে, তখন লোয়ার ইউটেন সেগমেন্ট কিন্তু অনেক স্ট্রেচড হবে, এবং এই স্ট্রেচটা যেই কিন্তু প্লেসেন্টাকেও সামলাইতে হবে স্ট্রেচটা। একটা জিনিস তোমরা সবসময় খেয়াল রাখবা যে ইউটেরাইন মাসেল ইজ এলাস্টিক, ইউটেরাইন টিস্যু ইজ এলাস্টিক, বাট প্লেসেন্টা ইজ নট এলাস্টিক। সো প্লেসেন্টাটা একটা এলাস্টিক লোয়ার ইউটেরাইন সেগমেন্টের সাথে লাগানো থাকলেও লোয়ার ইউটেরাইন সেগমেন্ট যত সুন্দর স্ট্রেচ হচ্ছে, প্লেসেন্টাটা কিন্তু তার আগের সাইজে রয়ে যাবে। তাহলে সমস্যাটা কি হবে? তার দুইটা যে এজ ছিল, এই দুইটা এজ বরাবর ছিঁড়ে যাবে, শিয়ারিং হবে, টিয়ারিং হবে বা শিয়ারিং হবে। কিসের টিয়ারিং হবে? প্লেসেন্টাটা আন্ডারলাইং এন্ডোমেট্রিয়াম থেকে সোজা কথা ছিঁড়ে আসবে, ছিঁড়ে উঠে আসবে, এবং যখন ছিঁড়ে উঠে আসবে তখন কি হবে দেখো, তোমরা অলরেডি আজ করতে পারছো, প্লেসেন্টা কিন্তু অনেক ব্লাড ভেসেলের সাথে লাগানো, যখন ছিঁড়ে উঠে আসবে তখন যে জায়গায় ছিঁড়ে গেল সেই জায়গার ব্লাড ভেসেলটা ওপেন ব্লিডিং স্পট হয়ে ব্লিডিং করা শুরু করবে। এখন হচ্ছে তো লেবার হয়নি, সো ইউটেরাসটা কিন্তু কন্ট্রাক্ট করছে না, সো ব্লিডিং স্টপ হচ্ছে না। আবার আমরা এটাও জানি যে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ঠিকমতো রিট্রাকশন করতে পারে না, সো দুয়ে মিলে ব্লিডিং শুরু হয় কিন্তু ব্লিডিং স্টপ হয় না। আচ্ছা, এখন আমরা একটু প্ল্যাসেন্টা প্রিভিয়ার ক্লাসিফিকেশনটা একটু পড়ে নেই। আমরা কি বলেছি, প্ল্যাসেন্টা প্রিভি আমরা কখন বলবো? জাস্ট লোয়ার ইউটেরাইন সেগমেন্টে যদি প্ল্যাসেন্টার কোনো অংশ থেকে থাকে, মানে প্ল্যাসেন্টা যদি একটা আঙ্গুলও দিয়ে রাখে, একটা পাও দিয়ে রাখে লোয়ার ইউটেরাইন সেগমেন্টে, সে যদি কখনো একবার ছায়া মারিয়েও থাকে লোয়ার ইউটেরাইন সেগমেন্টের, তখনই আমি তাকে বলবো প্ল্যাসেন্টা প্রিভিয়া। এখন আমরা চিন্তা করি যে আগে লোয়ার ইউটেরাইন সেগমেন্টের স্ট্রাকচারটা দেখে নিই একটু, কি কি থাকে ইউটেরাইন সেগমেন্ট স্ট্রাকচার দেখে। দেখো, এটা হচ্ছে আপার ইউটেরাইন সেগমেন্ট, এটা হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, আর এটা থেকে সার্ভাইকাল অস বা সার্ভাইকাল ওপেনিং। ঠিক আছে, ওকে। এখন দেখো এই জিনিসটা তোমরা দেখো, এখানে কি হচ্ছে, এই লালটা হচ্ছে প্ল্যাসেন্টা। দেখো প্ল্যাসেন্টাটা একটা অংশ লেগে আছে আপার ইউটেরাইন সেগমেন্টে, আর একটা অংশ লেগে আছে লোয়ার ইউটেরাইন সেগমেন্টে, অর্থাৎ পার্শিয়ালি আপার ইউটেরাইন সেগমেন্ট এবং লোয়ার ইউটেরাইন সেগমেন্টে আছে, দুই নৌকায় পা দিয়ে রেখেছে। এটাকে আমরা বলবো টাইপ 1। টাইপ 1টা কিন্তু দেখো, এই সামনে হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার, পিছনে হচ্ছে রেকটাম। সো টাইপ 1টা এই পাশেও থাকতে পারে, তখন আমরা বলবো টাইপ 1 অ্যান্টেরিয়র, এই পাশেও থাকতে পারে, আমরা বলবো টাইপ 1 পোস্টেরিয়র। টাইপ 2 তে আসো। এখন টাইপ 2টা কি হয় দেখো, টাইপ 2টাতে যেটা হয় যে এটা অলমোস্ট এক্সক্লুসিভলি লোয়ার ইউটেরাইন সেগমেন্টেই থাকে এবং একদম সার্ভাইকাল ওপেনিং এর মার্জিনের কাছাকাছি চলে যায়, কিন্তু সার্ভাইকাল ওপেনিং কে কভার করে না। তাহলে দেখো এটার বৈশিষ্ট্যটা কি, এটা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে থাকে প্রিডমিনেন্টলি এবং অলমোস্ট এনক্রোচেস আপ টু দ্য সার্ভাইকাল ওপেনিং, বাট ডাজ নট কভার ইট। এটাও দুই রকম হতে পারে, এদিকে থাকলে হচ্ছে টাইপ 2 অ্যান্টেরিয়র, এদিকে থাকলে হচ্ছে টাইপ 2 পোস্টেরিয়র। এখন হচ্ছে টাইপ 3 তে আসো। এটা পুরোপুরি তো লোয়ার ইউটেরাইন সেগমেন্টে আছেই এবং পার্শিয়ালি কভার করে রাখছে লোয়ার ইউটেরাইন সেগমেন্টকে, পার্শিয়ালি লোয়ার ইউটেরাইন সেগমেন্টে সে আছে এক্সক্লুসিভলি এবং সার্ভাইকাল অসকে সে পার্শিয়ালি কভার করে রাখছে। দেখো একটু খোলা আছে কিন্তু বাকিটা বন্ধ। কিন্তু এটা হচ্ছে টাইপ 3। টাইপ 3 একইভাবে এন্টেরিয়র হতে পারে, টাইপ 3 একইভাবে পোস্টেরিয়র হতে পারে। ঠিক আছে, ওকে। আর টাইপ 4টা দেখো,
এক্সক্লুসিভলি এবং কমপ্লিটলি কভারস দ্য সার্ভাইকাল অস। এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই, এটার এন্টেরিয়র পোস্টেরিয়র হয় না, এটা তো একটা, এটা সেন্ট্রাল বলা হয়। দেখো এটা একদম মাঝখান জুড়ে থাকে একদম, এটাকে বলা হয় টাইপ 4, বা এটা একটা নাম হচ্ছে সেন্ট্রাল, নাম হচ্ছে একটা সেন্ট্রাল। তাহলে এটা হচ্ছে অ্যাকর্ডিং প্লেসমেন্ট অফ দ্য প্ল্যাসেন্টা, ক্লাসিফিকেশন অফ প্ল্যাসেন্টা প্রিভিয়া। আমি আবার এমনি বলছি, partially upper uterine segment, partially lower uterine segment থাকলে type 1, almost encroaching, almost adjacent to the cervical os type 2, partially covering the cervical os type 3, completely covering the cervical os type 4. এখন দেখো আরেকটা ক্লাসিফিকেশন আছে, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন টাইপ 1 2 3 4, সবগুলোরই anterior posterior আছে এক্সেপ্ট টাইপ 4, বাট 2 এর anterior পোস্টেরিয়রটা একটু সিগনিফিকেন্ট। আচ্ছা দেখো টাইপ 1 আর টাইপ 2 অ্যান্টেরিয়র, এই দুটোকে আমরা বলি মাইল্ড, আর টাইপ 3 পোস্টেরিয়র, সরি টাইপ 2 পোস্টেরিয়র, টাইপ 3, টাইপ 4, এই সবগুলোকে আমরা বলি সিভিয়ার। এটা হচ্ছে কি ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, কি টাইপ 1 টাইপ 2 অ্যান্টেরিয়র এই দুটো হচ্ছে মাইল্ড, আর টাইপ 2 পোস্টেরিয়র, টাইপ 3, টাইপ 4 এগুলো হচ্ছে সিভিয়ার। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটার সিগনিফিকেন্স, মাইল্ড ভ্যারাইটিতে মোর হেমোরেজের চান্স, সিভিয়ার ভ্যারাইটিতে লেস হেমোরেজের চান্স। এখন আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে যে কোনটা হচ্ছে ডেঞ্জারাস টাইপ অফ প্ল্যাসেন্টা প্রিভিয়া। তোমরা সবাই জানো যে টাইপ 2 হচ্ছে ডেঞ্জারাস টাইপ অফ প্ল্যাসেন্টা প্রিভিয়া, কিন্তু আমরা তো জানি যে টাইপ 2 এর থেকেও আরো বড় টাইপ আছে, টাইপ 3 আছে, টাইপ 4 আছে, ওগুলোকে তো ডেঞ্জারাস বলা হচ্ছে না, কেন শুধুমাত্র টাইপ 2 পোস্টেরিয়রকে ডেঞ্জারাস বলা হচ্ছে? একটু দেখো, একটা জিনিস তোমরা একটু দেখো যে দেখাই, বাচ্চার মাথাটা, সাপোজ বাচ্চার মাথাটা এখানে থাকলো, হ্যাঁ, বাচ্চার মাথাটা যদি চাপ দিয়ে রাখে এই জায়গাটাতে, জোরে চাপ দিয়ে রাখে, তাহলে কিন্তু প্ল্যাসেন্টাটা যে ছিঁড়ে গিয়েছিল, শিয়ার হয়ে গেছিল, বাচ্চার মাথার চাপে কিন্তু ওই ব্লিডিং পয়েন্টগুলো একটু হলেও অক্লুডেড থাকে। এখানেও দেখো যদি বাচ্চা ঠিকমতো চাপ দিয়ে রাখতে পারে তাহলে কিন্তু ব্লিডিং পয়েন্টটা হয়ে যাইতে পারে, বাচ্চা চাপ দিয়ে রাখে ভালো মতো, ব্লিডিংটা অক্লুড হয়ে যেতে পারে। এখানেও সেম, চাপ দিয়ে রাখলে ব্লিডিং অক্লুড হয়ে যাবে। কি একটা জিনিস আমি কি দেখলাম যে প্ল্যাসেন্টা প্রিভিয়াতে এনগেজমেন্ট মানে কি? এনগেজমেন্ট মানে হচ্ছে যে বাচ্চার মাথাটা, বাচ্চার পা, যেটাই প্রেজেন্টিং পার্ট, সেটা একদম লোয়ার ইউটেন সেগমেন্টে এসে একদম গাদাগাদি করে লেগে আছে। এটাই বাচ্চার মাথা, বা মানে বাচ্চার প্রেজেন্টিং পার্ট যদি ঠিকমতো এনগেজ হয়, শুধু তখনই প্ল্যাসেন্টার চারপাশে যে ভেসেলগুলো রাপচার হয়ে গেল এগুলার ইফেক্টিভ কম্প্রেশন সম্ভব, এবং বাচ্চার প্রেজেন্টিং পার্ট যদি কম্প্রেস করে ফেলে তখন কিন্তু ব্লিডিংটাও একটু কম হয়। তাহলে যে কোনো প্ল্যাসেন্টা প্রিভিয়াতে যদি হেড এনগেজ সম্ভব হয় তাহলে ব্লিডিংটা কম হবে। এখন দেখো কেন টাইপ 2 ডেঞ্জারাসকে পোস্টেরিয়র, সরি টাইপ 2 পোস্টেরিয়রকে ডেঞ্জারাস বলা হয়। এই ছবিটা একটু দেখো, তোমরা দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা ওয়েট, দেখো টাইপ 2 অ্যান্টেরিয়রে আমি কি বলেছিলাম, টাইপ 2 অ্যান্টেরিয়রে এই হচ্ছে স্যাক্রাম পিছন দিকে, এই হচ্ছে সামনে ধরো ইউরিনারি ব্ল্যাডার থাকবে, ইউরিনারি ব্ল্যাডার সামনের দিকে, মানে সামনের দিকে অলমোস্ট প্ল্যাসেন্টাকে এনক্রোচ, সরি সার্ভাইকাল ওপেনিং কে এনক্রোচ করে প্ল্যাসেন্টাটা লেগে থাকবে। এখন এখানে সুবিধা একটা কি দেখো, স্যাক্রাল যে কার্ভেচারটা, বাচ্চার মাথার কার্ভেচারটাও কিন্তু অনেকটা ওইরকম। আর স্যাক্রামের সামনে কি ইউটেরাইন লোয়ার সেগমেন্ট, যেটা খুবই একটা থিন ফ্লেক্সিবল ফ্রায়াবল টিস্যু। তো বাচ্চার মাথা যদি এখানে এসে লাগতে চায়, গাদাগাদি করে থাকতে চায়, খুব সহজে কিন্তু এই জায়গায় মাথাটা এঁটে যায়, এবং এঁটে যাওয়া মানে কি এনগেজমেন্ট হয়েছে, এবং এনগেজমেন্ট হওয়া মানেই কি এই যে প্লাসেন্টা এটার ইফেক্টিভ কম্প্রেশন সম্ভব হচ্ছে, এজন্য এখানে ব্লিডিংটা একটু কম হবে। কিন্তু এই জায়গায় দেখো সমস্যাটা কি হয়, সামনে থাকে তোমার ইউরিনারি ব্ল্যাডার যে, এবং পিছনে থাকে স্যাক্রাম। আগে কিন্তু বাচ্চা স্যাক্রামের কার্ভেচারটা ইউজ করে এবং লোয়ার ইউটেন সেগমেন্টের ফ্রায়াবিলিটি ইউজ করে একটা সুন্দর কম্প্রেশন দিতে পারতেছিল প্ল্যাসেন্টাকে। তো এখানে প্ল্যাসেন্টাটা পিছন দিকে হওয়াতে বাচ্চা স্যাক্রামের কার্ভেচারকে ইউজ করতে পারতেছে না। স্যাক্রামটাই বিরাট বড় একটা জায়গা নিয়ে আছে, এই জায়গার এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার অনেক কমে গেছে, বাচ্চার মাথাটা ঠিকমতো এখানে এসে লাগতে পারতেছে না, বাচ্চার মাথা ঠিকমতো এনগেজ হতে পারতেছে না দেখে ইফেক্টিভ কম্প্রেশনও সম্ভব হচ্ছে না। অন্য যে কোনো টাইপ থেকে এখানে ব্লিডিং হওয়ার চান্সটা তাই সবচেয়ে বেশি।
অন্যগুলোতে এনগেজমেন্ট হইলেও হইতে পারে, কিন্তু টাইপ 2 পোস্টেরিয়রে কখনো এনগেজমেন্ট হবে না, বিকজ দ্য চাইল্ড ক্যান নট ইফেক্টিভলি ইউজ দ্য কার্ভেচার অফ দ্য স্যাক্রাম। এজন্য টাইপ 2 পোস্টেরিয়রে হেড এনগেজ হতে পারে না, পাও এনগেজ হতে পারে না, ইফেক্টিভ কম্প্রেশন সম্ভব হয় না। এজন্য টাইপ 2 পোস্টেরিয়রকে বলা হয় ডেঞ্জারাস টাইপ অফ প্ল্যাসেন্টা প্রিভিয়া। তাহলে ডেঞ্জারাস টাইপ কিন্তু শুধু টাইপ 2 পোস্টেরিয়রকে বলা হয়, বাকিগুলোকে কিন্তু বলা হয় না। বাকিগুলো হচ্ছে তোমার যে 3 4 এগুলো হচ্ছে তোমার সিভিয়ার টাইপ, কিন্তু ডেঞ্জারাস টাইপ শুধু একটাই, সেটা হচ্ছে টাইপ 2 পোস্টেরিয়র। আশা করি এখন তোমরা যদি এটা বই থেকে পড়ো ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যখন কেস নিবে তোমাদের জিজ্ঞেস করবে যে কোন কোন পেশেন্টগুলো অ্যাট রিস্ক। আমি কিন্তু অলরেডি কিছু কিছু বলেছি যে কাদের বেশি বেশি হতে পারে প্ল্যাসেন্টা প্রিভিয়া, কাদের, যাদের কোনো কারণে প্ল্যাসেন্টাটা উপরে মাইগ্রেট করতে পারছে না লোয়ার সেগমেন্টে থাকার সময়, যেমন প্রিভিয়াস সিজারিয়ান সেকশন, প্রিভিয়াস মায়োমেক্টমি, প্রিভিয়াস অ্যাগ্রেসিভ কিউরেটেজ। এছাড়া মাল্টিপ্যারিটি এবং ইনক্রিজ ম্যাটার্নাল এজ হলেও প্ল্যাসেন্টা প্রিভিয়ার চান্স বেড়ে যায়। এছাড়া প্ল্যাসেন্টাতে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে তখন প্ল্যাসেন্টাটা লোয়ার রিটেন সেগমেন্টে তোমার ইমপ্ল্যান্টেড হতে পারে। আচ্ছা যাই হোক, এটা একটু এই স্লাইডটা একটু মুখস্থের ব্যাপার, এটা এইজন্য আমি আর কিছু বুঝিয়ে বলছি না। যাই হোক, আচ্ছা এরপর আমাদের লং কেসের যে মেইন আউটলাইনটা, এটা কিন্তু আমি আগের ক্লাসে বলে দিয়েছি। আজকের ক্লাসে আমি জাস্ট কিভাবে বলবো যে ধরো লং কেসটা একটা প্রো ফর্মা টাইপ হবে আর কি, তোমরা সবগুলো লং কেসে একই পয়েন্ট গুলা লিখবা, বাট প্রত্যেকটা কেসে কিছু কিছু পয়েন্ট ইউনিক থাকে। আমি শুধু মেইন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, যেন এগুলো তোমরা খাতায় লিখতে খাতায় তো সব পয়েন্টই লিখতে হবে লং কেসের খাতায়, বাট এই পয়েন্টগুলো স্পেসিফিকলি চেঞ্জড হবে আর কি এই প্ল্যাসেন্টা প্রিভিয়ার জন্য। সো আমি শুরু করছি। কেস প্রেজেন্টেশন, পেশেন্ট পার্টিকুলার্স এখানে আর আলাদা কিছু নেই। চিফ কমপ্লেইন্টস, যে কোনো প্রেগন্যান্ট পেশেন্টের অ্যামেনোরিয়া ফর ড্যাশ উইকস এবং মোর দেন 28, এবং তোমরা খেয়াল রাখবা তোমরা যদি বানিয়ে সানিয়ে হিস্ট্রি লেখো অবশ্যই এখানে যেন 2 উইকসের বেশি হয়, খেয়াল রাখবা, না হলে কিন্তু ধরে ফেলবে। যাই হোক, এরপর দেখো এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো পেশেন্ট বলবে যে সে প্রেগন্যান্ট, এটা আগে, এরপর সে কি বলবে, রিকারেন্ট পেইনলেস পার ভ্যাজাইনাল ব্লিডিং ফর সার্টেন অ্যামাউন্ট অফ ডেজ, 3-4 ডেজ বা কিছু একটা, আর জেনারেলাইজড উইকনেস। তাহলে কি কি, একটা হচ্ছে প্রেগন্যান্ট তার জন্য অ্যামেনোরিয়া, আর প্ল্যাসেন্টা প্রিভিয়ার জন্য ব্লিডিং হচ্ছে পিভি ব্লিডিং। কেমন এটা হচ্ছে পেইনলেস, রিকারেন্ট, থেমে থেমে বারবার হচ্ছে, একটু পর পর আবার হচ্ছে বা কয়েকদিন পর আবার শুরু হচ্ছে, আর পার ভ্যাজাইনাল। আর আর ব্লিডিং হলে তো আমরা সবাই উইক হয়ে যাই তাই না, অ্যানিমিয়ার কারণে উইকনেস, জেনারেলাইজড উইকনেস। এই তিনটা তোমরা চিফ কমপ্লেইন্টস অবশ্যই দিবে। আর তোমরা যখন চিফ কমপ্লেইন্টস বলছো তোমাদের থামিয়ে জিজ্ঞেস করতে পারে what are the cardinal features of the pain of what are the cardinal features of the bleeding in placenta previa। প্ল্যাসেন্টা প্রিভিয়ার ব্লিডিং এর কার্ডিনাল ফিচার কি, খুব একদম ঠোঁটের আগায় থাকতে হবে কথাগুলো। পেইনলেস, রিকারেন্ট, অ্যাপারেন্টলি কজলেস এবং সাডেন অনসেট। আসলে সাডেন অনসেটটা সামনে দেওয়া উচিত ছিল, মানে ফার্স্টটা সাডেনলি হয়, পেশেন্ট কোনো মানে পেশেন্ট বলবে কি যে আমি তো এমনি শুয়েছিলাম, আমি বাথরুমে যেয়ে দেখেছি যে আমার লাইক জামা কাপড় ব্লাডি হয়ে গেছে, রক্ত দিয়ে ভেজা। ডাক্তার জিজ্ঞেস করবে যে আপনার কোনো ব্যথা হয়েছিল, যে না কোনো ব্যথাই হয়নি। আপনি কি কোনো ব্যথা পেয়েছিলেন বা কোনো ট্রমা হয়েছিল, না আমার তো কিছুই হয়নি, এমনি হচ্ছে। সো পেইনলেস এন্ড অ্যাপারেন্টলি কজলেস। প্রথম এপিসোডটা হয়ে যাওয়ার পর পেশেন্ট বলবে যে এরপর আমি কয়েকদিন ভালোই ছিলাম, আমার বারবার হয়েছে, 2 দিন পর হয় আবার বন্ধ থাকে, হয় আবার আবার বন্ধ থাকে, রিকারেন্ট। সো পেইনলেস, রিকারেন্ট, অ্যাপারেন্টলি কজলেস এবং সাডেন অনসেট। তাহলে এই হচ্ছে চিফ কমপ্লেইন্টস। এরপরে এখন হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর প্রোফর্মাটা আমি তোমাদেরকে একবার গো থ্রু করে দিচ্ছি আর কি। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, শি হ্যাড বিন অ্যামেনোরিক ফর সার্টেন অ্যামাউন্ট অফ উইকস। এটা অবশ্যই মোর দেন 28 হতেই হবে। শি হ্যাড রেগুলার অর ইরেগুলার অ্যান্টিনেটাল কেয়ার, এটা হিস্ট্রি থেকে তুমি লিখবা। শি হ্যাড প্রপার ইমিউনাইজেশন, অথবা যদি কোনো হিস্ট্রি থাকে যে হয়নি তাহলে লিখবা। শি হ্যাড অ্যান আনইভেন্টফুল অ্যান্টিনেটাল পিরিয়ড আনটিল, দেখো আমরা নরমালি বলি না নরমাল মেডিসিন হিস্ট্রিতে, দ্য পারসন ওয়াজ রিজনেবলি ওয়েল ফর মানে অ্যারাউন্ড 4 উইকস অ্যাগো when he developed, এখানেও সেম। ফার্স্টে বলবো যে অ্যামেনোরিক ছিল, অ্যান্টিনেটাল চেকআপ হচ্ছিল, প্রপার ইমিউনাইজেশন হচ্ছিল, তার প্রেগন্যান্সি আনইভেন্টফুলি ছিল আনটিল অ্যাবাউট এত ডেজ অ্যাগো শি নোটিসড সাডেন পারভাজানাল ব্লিডিং। এখন দেখো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আমাদেরকে এই ব্লিডিংটা এলাবোরেট করতে হবে। অনেক কিছু তোমরা বলতে পারো যে
আমি আমি ওখানে যেগুলো বললাম, যেমন সাডেন, তারপরে পেইনলেস, রিকারেন্ট, এছাড়া মডারেট ইন অ্যামাউন্ট মোটামুটি, আর ব্রাইট রেড ইন কালার। আচ্ছা, ব্রাইট রেড ইন কালারটা খেয়াল রাখতে হবে, কারণ আমরা একটু পরে আরেকটা ব্লাডের কালার করবো। দেখো এখানে কিন্তু প্ল্যাসেন্টা প্রিভিয়াতে জাস্ট ওপেন ব্লাড ভেসেল থেকে ব্লাডটা এসকেপ করতেছে, ফ্রেশ ব্লাড এসকেপ করতেছে। ফ্রেশ ব্লাডের কালার ব্রাইট রেড হয়, আমরা সবাই জানি। সো এটার কালারটা হবে ব্রাইট রেড। ঠিক আছে, তাহলে পেইনের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে? সাডেন, রিকারেন্ট, পেইনলেস, অ্যাপারেন্টলি কজলেস বলতে পারো, এন্ড ব্রাইট রেড ইন কালার। ঠিক আছে, এভাবে তোমার পেইনটা এলাবোরেট করবে। এরপর বলবে কি জেনারেলাইজ উইকনেস ফর এত ডেজ, যেটা চিফ কমপ্লেন্টসে বললাম। আর এগুলো হচ্ছে কিছু এডিশনাল যেগুলো হচ্ছে হিস্ট্রি অনুসারে লিখবা। জ্বর থাকলে, বার্নিং মিউটেশন থাকলে, লেগ পেইন থাকলে, ব্রেস্ট কমপ্লেন্টস থাকলে লিখবা, বাওয়াল ব্লাডার হ্যাবিট নরমাল আছে কিনা লিখবা, ডায়াবেটিস হাইপারটেনশন আছে কিনা লিখবা। এই প্রোফর্মাটা তোমরা যে কোনো লং কেস বইয়ে পাবা, বাট আমি যে জিনিসগুলো রেট করে দিয়েছি শুধু ওগুলাই হচ্ছে, আচ্ছা অ্যামিনোরিকটা সবসময় হবে, সব অবস্কেসই হবে, যেগুলো রেট করে দিয়েছি শুধু ওগুলাই এক্সক্লুসিভ ফর প্ল্যাসেন্টা প্রিভিয়া। বাকিগুলো তোমরা তোমাদের প্রোফর্মা দেখে গুছিয়ে নেবে, সবসময় খেয়াল রাখবে, মাথায় রাখবে যে কি কি পয়েন্টস মেনশন করতেই হবে। আচ্ছা, এরপরে হিস্ট্রি অফ প্রেজেন্টনেস গেল। এরপর হচ্ছে বাকি হিস্ট্রিতে আর স্পেসিফিক কিছু নেই। দেখো কমপ্লিট রেস্ট অফ দ্য হিস্ট্রি অ্যাজ সেড বিফোর। এখন ম্যাডাম জিজ্ঞেস করতে পারে মাইট আস্ক ফর সাম প্রিডিসপোজিং কন্ডিশনস ইন হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, যে পেশেন্টের হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে কি কি থাকতে পারে। এটা তোমরা ওই যে তোমার প্রিডিসপোজিং কন্ডিশনটা মুখস্থ করে নিবা, এটা আমার বোঝানোর কিছু নেই, ওখান থেকে কিছু ডিজিজ বললেই হবে আর কি। আচ্ছা, এরপর এখন আসি এক্সামিনেশন। দেখো এটার জন্য কি স্পেসিফিক আসবে ওগুলোকে আমি বোল্ড করে দিয়েছি। এক্সামিনেশন আমি আগের দিনই বলেছিলাম, একটা জেনারেল এক্সামিনেশন, একটা হচ্ছে স্পেসিফিক। স্পেসিফিক হচ্ছে আবার তিন রকম। একটা হচ্ছে তোমার সিস্টেমিক এক্সামিনেশন, যেমন সিভিএস আর রেসপিরেটরিটা করতে হয় বেসিক্যালি। হচ্ছে অ্যাবডোমিনাল বা অ্যাবডোমিনাল এক্সামিনেশন বা অবস্টেট্রিক এক্সামিনেশন। আসলে অ্যাবডোমিনাল বললেই ভালো, এখানে হচ্ছে তোমার ইন্সপেকশন, পালপেশন আর অসকালটেশন, আর এছাড়া আছে পারভেজাইনাল এক্সামিনেশন। যাই হোক, আমরা আগে জেনারেল এক্সামিনেশনে কি পাবো দেখো। জেনারেল এক্সামিনেশন 24টা যে পয়েন্ট তোমরা 24টাই লিখবা, বাট এখানে চেঞ্জ হবে কোনটা কোনটা খালি সেগুলো বলছি। অ্যাপিয়ারেন্স হচ্ছে উইক থাকবে, এক্সস্টেড থাকবে, অ্যানিমিয়া থাকবে যেহেতু ব্লিডিং হয়েছে, এবং শকের ফিচার থাকতে পারে। শকের ফিচার কি? ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, হাইপোটেনশন, পালস রেস, ব্লাড প্রেশার লো এবং রেসপিরেটরি রেট হচ্ছে হাই। তাহলে জেনারেল এক্সামিনেশন এগুলো অবশ্যই বলবা, নেভার মেনশন। বাট অবশ্যই পেশেন্ট শকে নাও থাকতে পারে, তখন তুমি হয়তো এটা বললে ম্যাডাম রাগ করতে পারে যে পেশেন্ট তো শকে নাই, লেখলা কেন, শকে থাকলে তো সে এখন ইমার্জেন্সি থাকতো। যাই হোক, এটা খুব একটা সেফ না। তোমরা পেশেন্টের অ্যাকচুয়াল যে কন্ডিশন সেটাই বলতে পারো, সেখান থেকে ম্যাডাম ক্রস কোশ্চেনে যেতে পারে যে পেশেন্টে যদি শকে থাকতো তুমি কি ফাইন্ডিং পেতা, অথবা পেশেন্টের মধ্যে কোন ফিচারগুলো পেলে তুমি পেশেন্টের জন্য একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্টের কল করতা, টিম অ্যাপ্রোচ লাগতো, তখন বলবো যে শক থাকলে বা এই ফিচারগুলো থাকলে। আদার পয়েন্ট শুড বি নর্মাল এন্ড অফ কোর্স দে শুড বি মেনশনড এন্ড রিটেন। ঠিক আছে, এক্সামিনেশন জেনারেল এক্সামিনেশন শেষ হলো। এখন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। এখন আমি একটু আগে ফিরে যাই একটা জিনিসে। আচ্ছা, আমরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন ইন্সপেকশনে কিছুই দেখা যাবে না, নো নাথিং সিগনিফিকেন্ট। ঠিক আছে, পালপেশনেও সহজ কথা, তুমি খুব একটা আহামরি কিছু চেঞ্জ পাবা না। কি কি চেঞ্জ পাবো ওগুলো আমি বলছি। দেখো সিমফাইসিও ফান্ডাল হাইটটা আমরা আগে মেজার করি। একটা জিনিস দেখো, বাচ্চা আছে তার অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে, অ্যামনিওটিক ফ্লুইডও আছে ঠিকমতো, প্ল্যাসেন্টাটাও কিন্তু জায়গায় লাগানোই আছে। তো এই যে পুরো ইউটেরাসটা ব্লিডিং হচ্ছে ঠিকই, কিন্তু ব্লিডিংটা কি যে হচ্ছে, ব্লিডিং এর জন্য কি ইউটেরাসের ভিতরে কোনো কিছু কমে যাচ্ছে, কোনো কিছু কি বের হয়ে যাচ্ছে, বের তো হয়ে যাচ্ছে না, বা কোনো কিছু কি জমে যাচ্ছে ইউটেরাসে, তো যাচ্ছে না, তো যা হচ্ছে বের হয়ে যাচ্ছে ব্লাড ভেসেল থেকে। সো ইউটেরাসের ভিতরে কিছু জমছেও না, ইউটেরাসের থেকে কোনো কিছু বের হয়ে যাচ্ছে না, জাস্ট বডির ব্লাড বের হয়ে যাচ্ছে। সো এখানে কিন্তু ইউটেরাসের হাইট চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই। সো একটা নর্মাল মানুষের ওই সময় যতটুকু সিম্পাশিয়াল হাইট পাওয়ার কথা আমি ঠিক সেটাই পাবো। সিম্পাশিয়াল ফান্ডাল হাইট ইজ নর্মাল দ্য জেস্টেশনাল এজ। ইউটেরাসটার ফিল কেমন হবে? আমি তো বললাম যে পেশেন্ট কিছুই বলবে না, সে কিছুই ফিল করতে পারেনি, সে কিছু টেরই পাবে না। সো তার ইউটেরাসও কিছু টের পাবে না, সহজ কথা বলতে গেলে ব্লাডের মতো বের হয়ে গেছে, প্ল্যাসেন্টাটা একটু হালকা শেয়ারিং হয়েছে, অল্প একটু, সিগনিফিকেন্ট না, বাট অল্প কিছু কিছু ব্লাড বের হয়ে যাচ্ছে।
এজন্য ইউটেরাসটা আমি পাবো সফট, রিল্যাক্সড এন্ড নট টেন্ডার, মানে নর্মাল মানুষের ইউটেরাস যেমন থাকে, এবং কিছু সময় পর পর রেগুলার আমি ইউটেরাইন কন্ট্রাকশনও পাবো। সোজা কথা মানে সব চিল থাকবে, ইউটেরাসও চিল থাকবে, তার অ্যাবডোমেনও চিল থাকবে, তার পেটে কোনো ব্যথাও থাকবে না আর কি, গার্ড অফ অ্যাবডোমেন নরমাল থাকবে। কিন্তু প্রবলেম যেখানে হবে, প্রেজেন্টেশন একটু প্রবলেম হবে। আমি এতক্ষণ সবকিছু মাথা দিয়ে দেখিয়েছি, আমি আরেকবার একটা জিনিস বলে নিতে চাই। দেখো, সাপোজ এই জায়গায় একটা বড় প্লেসেন্টা আছে আর কি, হ্যাঁ, অকুপাই করে আছে জায়গাটা। নরমালি বাচ্চার হেডটা কোন জায়গায় অকুপাই হয়ে, পুরো জায়গাটা সুন্দর করে অকুপাই হয়ে থাকতো না, কারণ হেডটা অনেক গোল থাকতো। এখানে যেহেতু প্লেসেন্টাটা আছে, এখানে মাথাটা আসলে আসার জায়গা পায় না। তো মাথা না আসলে কে আসার জায়গা পায়? মাথার চেয়ে চিকন হচ্ছে আমাদের হাত পা। সো মাথা যেহেতু আসতে পারে না, হাত পা আসতে পারে, আর হাত পা থাকলে আমরা এটাকে কি প্রেজেন্টেশন বলবো? এই জায়গায় ব্রিজ প্রেজেন্টেশন বলবো। অথবা এমনও হতে পারে মাথাও আসার জায়গা পেল না, পাও আসার জায়গা পেল না, তখন মাথা একদিকে থাকবে ট্রান্সভার্সলি, পা একদিকে থাকবে ট্রান্সভার্সলি, তখন এই ইউটেরাসের ফান্ডাস এ হবে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, আমরা এটাকে বলবো ট্রান্সভার্স লাই। সো যাই হোক, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্রিজ প্রেজেন্টেশন পাবো অথবা ট্রান্সভার্স লাই পাবো, কেফালিক প্রেজেন্টেশন আমরা পাবো না। নরমাল প্রেজেন্টেশন পাচ্ছি না, সেটা আমরা এটাকে বলবো কি ম্যাল প্রেজেন্টেশন, ম্যাল প্রেজেন্টেশন। এবং সবচেয়ে কমনলি পাওয়া যায় ব্রিজ প্রেজেন্টেশন। যাই হোক, আমরা কি এক্সামিনেশন করলে ব্রিজ প্রেজেন্টেশন বা ম্যাল প্রেজেন্টেশন বুঝতে পারবো? আমরা ফান্ডাল গ্রিপ করব, ল্যাটারাল গ্রিপ করব, পেলভিক গ্রিপ করব। এখান থেকে আমরা এখানে বাটক পেয়ে যাব, সরি বাটক তো পাবো নরমালি, এখানে আমরা মাথা পেয়ে যাব, মাথা পেয়ে যাব, এখানে পাবো আমরা হচ্ছে বাটক পেতে পারি বা পা পা পেতে পারি। মানে এভাবে আমরা বুঝবো যে এটা ব্রিজ প্রেজেন্টেশন হয়েছে। এটা আমি আজকে আর এলাবোরেট করছি না। যাই হোক, সবগুলো গ্রিপ থেকে আমি বুঝতে পারবো যে ব্রিজ প্রেজেন্টেশন হয়েছে। অসকালটেশনে আমি যেটা বলেছিলাম যে ব্রিজ প্রেজেন্টেশন হলে, যেহেতু বাচ্চার হার্টটা বাচ্চার বডির আপার হাফে থাকে, ব্রিজ প্রেজেন্টেশন হলে ফিটাল হার্ট সাউন্ডের পয়েন্টটা একটু উপরে উঠে যায়, অ্যারাউন্ড মায়ের আম্বিলিকাস লেভেলে পাওয়া যায়। নরমালি যদি কেফালিক প্রেজেন্টেশন থাকে তখন আম্বিলিকাসের নিচে পাওয়া যেত, বাট এখানে একটু উপরে পাওয়া যায়। সো অসকালটেশন যে অ্যারাউন্ড আম্বিলিকাস, যেহেতু ব্রিজ প্রেজেন্টেশন হচ্ছে। আর যদি তুমি এখানে কেফালিক বলো, তাহলে কিন্তু তোমাকে এখানে বলতে হবে যে নরমাল জায়গায় স্পাইনো আম্বিলিকাল লাইনে। আচ্ছা, বাকি এক্সামিনেশন নরমাল থাকবে, আর কিছু নাই এখানে। সো এক্সামিনেশনে পার্থক্য কোনটা? কিছু অ্যানিমেল ফাইন্ডিং পাওয়া যাবে। আমি আমি হচ্ছে তোমার দেখতে পাবো যে তোমার ইউটেরাসটা নরমাল আছে, গ্রিপ থেকে আমি বুঝতে পারবো যে মেল প্রেজেন্টেশন হয়েছে। আরেকটা জিনিস অনেকে জিজ্ঞেস করতে পারো যে ব্লাড যে বের হচ্ছে আমি কি সেটা দেখবো না? আমাদের লেভেলে পারভেজাইনাল এক্সামিনেশন করতে হয় না। আর PHC পেশেন্টদের পারভেজাইনাল এক্সামিনেশন কন্ট্রাইন্ডিকেটেড আনলেস ইউ হ্যাভ all the preparations to do cesarean section. সো আমাদের ওই পিভি এক্সামিনেশন তো যাই লাগবে না, আমাদের এটা জিজ্ঞেস করবে না। বা যদি জিজ্ঞেস করে যে ধরো আমি সব প্রিপারেশন নিয়ে পিভি এক্সামিনেশন করলাম, আমি কি দেখতে পাবো? তুমি বলছো আমি ব্রাইট রেড ব্লাড দেখতে পাবো হুইচ ইজ এসকেপিং। এবং একটু আগে যেটা বললাম, একটা আপু জিজ্ঞেস করলো, অনেক সিভিয়ারলি নেগলেক্টেড কেসে প্লেসেন্টা বের হয়ে আসতে দেখতে পাইতে পারি, কর্ড দেখতে পারি, অনেক কিছু হতে পারে। যাই হোক, তো এই হচ্ছে এক্সামিনেশন। আচ্ছা আচ্ছা, why is there malpresentation in placenta previa? এটার কোশ্চেনটা আমরা দিয়ে ফেলেছি কারণ লোয়ার ইউটেরাইন সেগমেন্ট যেহেতু প্ল্যাসেন্টাটা রয়েছে, ওখানে মাথাটা ভালো মতো এনগেজ করতে পারছে না। মাথাটার জন্য বেশ বড় জায়গা দরকার হয়, তার তুলনায় পায়ের কম জায়গা দরকার হয়, এই জন্য পাটা চলে আসে। এই কোশ্চেনটা একটু জিজ্ঞেস করতে চাচ্ছি আমি। Ask differently, what test would you order if you find breech presentation in a woman who came at 24 weeks of pregnancy for regular antenatal checkup? এই কোশ্চেনটা একটু আমাকে চ্যাটে অ্যানসার দাও তো তোমরা কেউ। এটা খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লিনিক্যালি। কেউ একজন চ্যাটে অ্যানসার দাও তো একটু চিন্তা করে। একটা ফিমেল তোমার কাছে এমনি 24 সপ্তাহে বা 20 সপ্তাহে চেক আপ করাতে আসলো, তুমি তার ব্রিজ প্রেজেন্টেশন পেলা, তখনই তুমি তখন তোমার নেক্সট অ্যাপ্রোচ কি হবে? তুমি কি রুল আউট করতে চাও বা কি তুমি এক্সক্লুড করতে চাও তখন তুমি এর পরে? কেউ একজন একটু অ্যানসার করো চ্যাটে যদি পারো আর কি, না পারলে সমস্যা নেই, আমি একটু 30 সেকেন্ড টাইম দিচ্ছি। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ক্লিনিক্যালি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আমরা একটু আগে বললাম যে প্ল্যাসেন্টা প্রিভিয়া হলে
সাধারণত ম্যাল প্রেজেন্টেশন হয়, ব্রিজ প্রেজেন্টেশন হয়। তা আমি যদি উল্টাভাবে চিন্তা করি, ব্রিজ প্রেজেন্টেশন আমি যদি পাই তাহলে আমি কি চিন্তা করবো, তার কি থাকতে পারে, তার প্লেসেন্টা প্রিভিয়া থাকতে পারে। তো আমি কিন্তু 28 সপ্তাহের আগেই আমি মোটামুটি একটা আন্দাজ পেলাম যে এই মহিলার 28 সপ্তাহের পরে যে প্লেসেন্টা প্রিভিয়া ডেভেলপ করতে পারে, নিশ্চয়ই তার প্লেসেন্টাটা একটু নিচের দিকে আছে। যখন লোয়ার রিটার্ন সেগমেন্ট ফর্ম হবে, এটা টান খেয়ে প্যাথোলজি ক্রিয়েট করতে পারে, ব্লাড ক্রিয়েট করতে পারে। সো আমি এটা কনফার্ম করার জন্য যে প্লেসেন্টাটা কি লোয়ার দিকেই কিনা, এটা কনফার্ম করার জন্য আমি কি টেস্ট দিব? আল্ট্রাসোনোগ্রাফি। এখন কি বুঝতে পেরেছো যে এটার ইম্পর্টেন্সটা কি? এখন তোমরা ক্লিয়ার হয়েছো? নরমালি আমরা একটা জিনিস বলে থাকি যে মিনিমাম কয়টা অ্যান্টিনেটাল কেয়ার না করলেই নয়, অ্যান্টিনেটাল ভিজিট না করলেই নয়। সো একটা দুটো ভিজিট আছে যেগুলো এরকম 20 to 24 উইকসে হয়। ওই সময় আমি যদি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে পাই যে তার ম্যাল প্রেজেন্টেশন আছে, আমি অবশ্যই এক্সক্লুড করে নিব যে তার প্লেসেন্টা প্রিভিয়া নাই কিনা। থাকলে তাকে ওভাবে সতর্ক করে দিব আগেই যে আপনার কিন্তু ফুলটা একটু নিচে, আপনার যে কোনো সময় ব্লিডিং শুরু হতে পারে, আপনি সবসময় বাসায় বেড রেস্টে থাকবেন, যখনই ব্লিডিং দেখবেন সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে আসবেন। টেনশন করবেন না, এটা কিছুই না, জাস্ট হাসপাতালে চলে আসলে কোনো টেনশন নেই। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কাউন্সেলিং, এবং এটা প্রফে খুব জিজ্ঞেস করে যে তুমি 24 উইকসে একটা ফিমেলের ম্যাল প্রেজেন্টেশন তুমি কি রুল আউট করবা, আল্ট্রাসোনোগ্রাফি করে কি এক্সপেক্ট করবা, এবং যদি তুমি দেখো যেটা নিচের দিকে অবস্থিত তখন তুমি পেশেন্টকে কি কাউন্সেলিং করবা। আচ্ছা, এক্সামিনেশন শেষ, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? হিস্ট্রি এবং এক্সামিনেশন ফর প্লেসেন্টা প্রিভিয়া কেস। আচ্ছা, প্রভিশনাল ডায়াগনোসিস তোমরা কিভাবে লিখবে? আ কেস অফ, অথবা মানে my professional diagnosis is a primary gravida or a multigravida at her, এটা অবশ্যই more than 28 হতে হবে, with a pregnancy with antepartum hemorrhage most probably due to placenta previa। এভাবে লিখলে মোস্ট পারফেক্ট হবে। My professional diagnosis is a patient অথবা case of primary or multigravida at 28 অথবা more weeks of pregnancy with antepartum hemorrhage most probably due to placenta previa। ওকে, ঠিক আছে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি? অ্যান্টিপার্টাম হেমোরেজের কজ বাকি যেগুলো সবগুলো তোমরা ডিডি তে রাখবে। আমি আরেকবার ফর্মালি বলছি, এপিএইচ, এটা আমি স্লাইডটাতে আনিনি, এক্সট্রিমলি সরি। এপিএইচ দুই রকম, প্লেসেন্টাল কজ, মানে এপিএইচ এর কজ তিন রকম, প্লেসেন্টাল কজ আর এক্সট্রা প্লেসেন্টাল কজ, আর হচ্ছে আনডিটারমাইন্ড কজ, ইডিওপ্যাথিক কজ। প্লেসেন্টাল কজের মধ্যে আছে প্লেসেন্টা প্রিভিয়া আর অ্যাব্রাপশিও প্লেসেন্টা। এক্সট্রা প্লেসেন্টাল কজের মধ্যে আছে বাকিগুলা, লোকাল সার্ভাইকাল, ভ্যাজাইনাল বা ভালভালেশন, এই সবগুলোই হচ্ছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ প্লেসেন্টা প্রিভিয়া। সো এই পর্যন্ত বলে তোমাদের কেস প্রেজেন্টেশন শেষ করতে হবে। এরপর ম্যাডাম জিজ্ঞেস করবে যে তুমি কি কি ইনভেস্টিগেশন করতে চাও। ফর কনফার্মেশন, ফর ম্যানেজমেন্ট, খুব ইজি। কনফার্মেশনের জন্য আল্ট্রাসোনোগ্রাফি, লোকালাইজ করতে হবে, প্লেসেন্টাটা লোকালাইজ করতে হবে। তুমি যদি ডেফিনেটলি শিওর হয়ে যাও যেটা অলমোস্ট লোয়ার ইউটেন সেগমেন্টে আছে তাহলে তো হলোই, বাট তুমি শিওর হতে পারলা না, তখন একটা পরীক্ষা করতে হবে, এটা হচ্ছে ডাবল সেটআপ এক্সামিনেশন। এটা আসলে খুব একটা করতে হয় না, বা আমাদের বলতে না বলে সমস্যা নেই। এটা কি, আমি ডিরেক্ট, এটা আসলে ইনভেস্টিগেশন, এটা বেসিক্যালি একটা এক্সামিনেশন। আমি ডিরেক্ট পিভি করে দেখব, স্পেকুলাম এক্সামিনেশন, পার স্পেকুলাম করে দেখব যে কি অবস্থা, পেশেন্ট ঠিক আছে কিনা। বাট এটা খুবই রিস্কি, খুবই ডেঞ্জারাস। যদি কখনো এমন হয় যে এটা সেন্ট্রাল টাইপ অফ প্ল্যাসেন্টা প্রিভিয়া, করলে সঙ্গে সঙ্গে টরেনশিয়াল ব্লিডিং হয়ে যাবে, এবং এটা হওয়া শুরু হলেই কিন্তু আমাকে তখন সিজারিয়ান সেকশন ছাড়া কিছু করার নেই। সো আমাকে ডাবল সেটআপ মানে কি, আমাকে অবশ্যই সিজারিয়ান সেকশনের প্রিপারেশন নিয়ে এই এক্সামিনেশনটা করতে হবে। আমি এই এক্সামিনেশনটা করব পেশেন্টকে ওটি টেবিলে নিয়ে, অ্যানেস্থেটিওলজিস্ট রেডি রেখে, সিজারিয়ান সেকশনে সবকিছু রেডি রেখে, ওয়াশ নিয়ে তারপরে পিভি এক্সামিনেশন করাবো। ধরেই নেব যে পেশেন্টের যে কোনো মুহূর্তে সিজারিয়ান সেকশন লাগতে পারে, এটাকে বলা হয় ডাবল সেটআপ এক্সামিনেশন। আর আমি যখন একবার শিওর হয়ে গেলাম যে ঠিক আছে প্ল্যাসেন্টা প্রিভিয়া, তারপর বাচ্চার কি অবস্থা এটাও বোঝার জন্য কার্ডিও টোকোগ্রাফি করব। এর মধ্যে কিছু ইনভেস্টিগেশন আছে, এটা আমরা আজকে হাইলাইট করছি না। কনফার্মেশন হয়ে যাওয়ার পর করব। আসলে কনফার্মেশনের পর যে ম্যানেজমেন্ট জিনিসটা আসলে না, এই দুটো সাইমultaneously চলবে, যেগুলো একটু পরে দেখতে পাবো।
হিমোগ্লোবিন দেখবো তার তার ব্লাড, তার অ্যানিমিয়া কতটুকু দেখার জন্য। ব্লাড গ্রুপিংটা দেখবো হচ্ছে তার ব্লাড পেপারের জন্য আরএস টাইপিং। আর কোয়াগুলেশন প্রোফাইলটা কেন দেখবো, আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে কিছু এক্সট্রা প্রেজেন্ট কস্ট ছিল, সেখানে একটা জিনিস ছিল কি ব্লিডিং ডিসঅর্ডার, যে ডিসঅর্ডারের জন্য ব্লিডিং হতে পারে, সেটা এক্সক্লুড করব। আরেকটা জিনিস হচ্ছে প্ল্যাসেন্টার একটা কমপ্লিকেশন কি, এই যে ব্লাড ভেসেল উন্মুক্ত হয়ে যায়, সাইনাসগুলো উন্মুক্ত হয়ে যায়, এগুলো দিয়ে ভ্যাজাইনা থেকে, সার্ভিক্স থেকে ইউটেরাসে যে খুব সহজে এয়ার বাবল এখানে ঢুকতে পারে, এয়ার বাবল ঢুকে করতে পারে এয়ার এম্বোলিজম, আর অ্যামনিওটিক ফ্লুইড ঢুকে করতে পারে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম। এই দুইটা আলটিমেটলি কি করে, ডিআইসি করে। এবং ডিআইসি করলে কিন্তু আমাদের পুরো কোয়াগুলেশন প্রোফাইলটা মানে করে কনফার্ম হতে হয়। সো কোন ইনভেস্টিগেশন কেন করব, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে মাঝখানে করতে পারো, আমি থামছি না, আমি মুভ অন করছি সামনেরটাতে। কোয়েশ্চেন থাকলে করতে পারো, মাঝখানে আমাকে ইন্টারাপ্ট করতে পারো, সমস্যা নেই। এখন হচ্ছে ম্যানেজমেন্ট। আচ্ছা, ম্যানেজমেন্টটা নিয়ে যেটা বলার আছে যে আসলে এই কেসটা কিন্তু একটা ইমার্জেন্সি কেস হিসেবে আসে পেশেন্ট, ফার্স্টে ইমার্জেন্সি কেস হিসেবে ডিল করতে হয়। সো এটা ম্যানেজমেন্টটাও একটু ইউনিফাইড, মানে আমি যে এতক্ষণ সাইন সিমটম ইনভেস্টিগেশন করে বললাম, এত কিছু করার সময় থাকে না। জাস্ট লং কেসে যেহেতু পেশেন্টটা তখন ততদিনে স্টেবল হয়ে যায়, তখন আমি হিস্ট্রি নিতে পারি। বাট একটা পেশেন্ট যখন ইমিডিয়েটলি আসে পারভেনশন ব্লিডিং নিয়ে, তার ব্লিডিং হচ্ছে, অ্যাক্টিভ ব্লিডিং, তখন আমাকে কি করতে হয়, ম্যানেজমেন্ট জিজ্ঞেস করলে সেভাবে বলতে হবে। দেখো, ফার্স্টে তো পেশেন্ট হিস্ট্রি দিবে যে তার 28 উইকস হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে তখন তুমি বুঝবা যে তার কি পেইনলেস কিনা। সে যদি পেইনলেস রিকারেন্ট কজেস হিস্ট্রিতে, তুমি মোটামুটি ধারণা করবে যে তার প্লেসেন্টা প্রিভিয়া হয়েছে, এবং ধরে নিবা কি যে তার কতটুকু ব্লাড লস হয়েছে আমাকে এটা এস্টিমেট করতে হবে। এজন্য শুরুতে তুমি জেনারেল একটা অ্যাসেসমেন্ট করে নিবা কি ব্লাড লস কতটুকু হলো সেটা। ইনভেস্টিগেশন সঙ্গে সঙ্গে কি পাঠাবা। আচ্ছা, আমি আরেকটু সুন্দর করে বলি, আসলে হচ্ছে না আমার বলাটা। দেখো, এটা হচ্ছে একটা টিম অ্যাপ্রোচ, ঠিক আছে? টিম অ্যাপ্রোচ, কল ফর হেল্প, অলওয়েজ কল ফর হেল্প। একজন মিলে এটা করা যাবে না। যখনই দেখবো যে একটা পেশেন্ট আসছে পুরো রক্তে রক্তে ভিজে যাচ্ছে তার বেড, সঙ্গে সঙ্গে 6-7 জন একসাথে হয়ে যাবা ডাক্তাররা মিলে। একজন হচ্ছে এক হাতে ক্যানুলা করবা, আরেকজন আরেক হাতে করবা, একজন এক হাত দিয়ে কিছু ব্লাড টেনে নিবা আরএস টাইপিং এর জন্য বা ব্লাড গ্রুপিং এর জন্য বা হিমোগ্লোবিনের জন্য, এবং সঙ্গে সঙ্গে এই স্যাম্পলটা পাঠিয়ে দিবা যে আপনারা তাড়াতাড়ি যত ব্যাগ সম্ভব ব্লাড ম্যানেজ করে নিয়ে আসেন। আরেক চ্যানেলে হার্টম্যান সলিউশন স্টার্ট করবা, এবং সঙ্গে সঙ্গে তোমার, আচ্ছা, আর ক্যানুলা গুলো হতে হবে হোয়াইট বোর্ড ক্যানুলা। এবং আরেকজন কি করবে, ইমার্জেন্সি রুমে যে ইমার্জেন্সি আল্ট্রাসোনোগ্রাম মেশিন আছে, সঙ্গে সঙ্গে তার পেটে আল্ট্রাসোনোগ্রাম প্রোব লাগিয়ে প্ল্যাসেন্টাটা লোকালাইজ করার চেষ্টা করবে। এই সবগুলো জিনিস একসাথে হতে থাকবে। এখানে একটার পর একটা বলা আছে, বাট এই সবগুলো হতে হবে টিম অ্যাপ্রোচে। তাহলে একজন হচ্ছে মানে ব্লাড ড্র করে স্যাম্পলের জন্য পাঠিয়ে দিবে, ব্লাড ম্যানেজ করতে বলা হবে পেশেন্টকে। আরেকজন হচ্ছে স্যালাইন ইন্টারভেনাস হার্টম্যান সলিউশন চালু করবে। আরেকজন এক্সামিনেশন করতে থাকবে পেশেন্টের, তার শকের কি অবস্থা, তার সব ঠিক আছে কিনা, বডি সিস্টেম এক্সামিনেশন করবে, তার ম্যাল প্রেজেন্টেশন, এগুলো এক্সামিনেশন করবে। আরেকজন একটা আল্ট্রাসোনোগ্রাম প্রোব করে তৎক্ষণাৎ টেস্ট করতে থাকবে যে কোন জায়গায় প্লেসেন্টাটা আছে, মানে এটা কি প্লেসেন্টা প্রিভিয়া কিনা, এটা দেখার জন্য। আচ্ছা, এগুলোর পর আমি আলটিমেটলি পেশেন্টকে কি করলাম, রিসাসিটেট করলাম। এগুলোর পর পেশেন্টকে রিসাসিটেট করা হলো, মানে সে যদি খারাপ হয়ে থাকে তাহলে তাকে ভালো করলাম, আর সে যদি স্টেবল হয়ে আসে তাহলে তো হলোই, আর কোনো কথা নেই। এরপর আমরা একটা সিদ্ধান্ত নেব। সিদ্ধান্তটা কি, খুব একটা কঠিন সিদ্ধান্ত, যে এই পেশেন্টকে আমরা কি এখনই বাচ্চা ডেলিভারির জন্য পাঠিয়ে দেব, বা বাচ্চা ডেলিভারির জন্য লেবার রুমে পাঠিয়ে দেব, নাকি পেশেন্টকে আমরা বলবো যে আপনার টেনশন নেই, আপনি হয় বাসায় চলে যান অথবা আপনি হাসপাতালে অ্যাডমিট থাকেন, এখনই বাচ্চা ডেলিভার করবো না, আমরা আপনাকে খালি চেয়ে চেয়ে দেখবো, আপনার অবস্থা দেখবো, মাঝে মাঝে কিছু টেস্ট, আপনাকে কিছু পরীক্ষা করবো, তো এখনই বাচ্চা ডেলিভারি করবো না। তাহলে একটা সিদ্ধান্ত হচ্ছে যে বাচ্চা এখনই ডেলিভার হয়ে যাবে, আর একটা সিদ্ধান্ত হচ্ছে বাচ্চা ডেলিভারি আমি এখনই করছি না, পর্যবেক্ষণ করছি। তো যেই সিদ্ধান্তটা হচ্ছে বাচ্চাকে এখন ডেলিভার করে দিতে চাচ্ছি, সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ইন্টারফারেন্স। আর যেই সিদ্ধান্তটা বাচ্চাকে আমি
এখন ডেলিভার করছি না, মাকে পর্যবেক্ষণ করে টোরে একটা সময় পরে ডেলিভার করবো, সেটাকে বলা হয় এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট। এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট মানে কিছুই না, যে দেখা। আর অ্যাক্টিভ ইন্টারফারেন্স মানে এখনই বাচ্চা বের করো, বাচ্চা বের করো, যেমনে পারো। সো আমার এই সিদ্ধান্তটা নিতে হবে যে আমি কোন দিকে যাব। কিসের উপর নিব সিদ্ধান্তটা? বাচ্চার অবস্থা, সরি আগে মায়ের অবস্থা দেখবো, বাচ্চার চেয়ে মা বেশি ইম্পর্টেন্ট এখানে আমাদের জন্য। মায়ের অবস্থা দেখবো আগে, পর দেখবো বাচ্চার অবস্থা। দেখো, একটা হচ্ছে যে ব্লিডিং, মায়ের ব্লিডিং হাসপাতালে আসার আগে ছিল, বাট এখন বন্ধ হয়ে গিয়েছে, একটু ভালো। এখনো ব্লিডিং কন্টিনিউ হচ্ছে, একটু খারাপ। মায়ের জেস্টেশনাল এজ এখনো 37 সপ্তাহ হয়নি। আচ্ছা, আমি এই পয়েন্টটা সবার লাস্টে বলি, এই পয়েন্টটা সবার লাস্টে বলি। দেখো, মায়ের শক নাই, মা হেমোডাইনামিক্যালি স্টেবল, তখন এটা একটু ভালো সংবাদ। মায়ের শক হয়ে গেছে, মা হেমোডাইনামিক্যালি আনস্টেবল, এটা একটু খারাপ সংবাদ। আচ্ছা, বাচ্চার অবস্থা ভালো আছে, ফিটাল ডিস্ট্রেস নাই, ভালো সংবাদ। ফিটাল ডিস্ট্রেস হচ্ছে খারাপ সংবাদ। এবং সর্বশেষ বাচ্চার কথা তো বলে দিচ্ছি। আচ্ছা, সর্বশেষ হচ্ছে প্রেগন্যান্সির বয়স 37 উইক হয়ে গেছে, আমাদের আর কোনো দরকারই নেই বাচ্চাকে ওয়েট করানোর, করে দেই না, সমস্যা কি? বাচ্চার বয়স এখনো 37 উইকস হয় নাই, আমি ওয়েট, সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমি এখন ওয়েট করতে পারি। আচ্ছা, যাই হোক, যে ভালো সংবাদগুলো বললাম সেগুলো যাবে এক্সপেক্টেড, বাচ্চাকে হুলস্থুল করবো না। আর যেগুলো বললাম যে একটু খারাপ সংবাদ, সেগুলোতে বাচ্চাকে বের করতে চাবো এখন। দেখো, ব্লিডিং কন্টিনিউস, পেশেন্ট ইন লেবার, গ্রস ফিটাল ম্যালফরমেশন, ফিটাল হার্টসন নন এশারিং অথবা অ্যাবসেন্ট, খারাপ সংবাদ। এবং প্রেগন্যান্সি মোর দেন 37 উইকস, সব যদি ঠিক থাকে, তারপরও 37 সপ্তাহ হয়ে গেছে, আমার দরকার নেই আর মাকে কষ্ট দেওয়ার, বাচ্চাকেও কষ্ট দেওয়ার, রিস্কে ফেলার। তো আমি তখনই চেষ্টা করবো বাচ্চাকে বের করে ফেলতে। আর এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট কি? এখন আর ব্লিডিং হচ্ছে না, প্রেগন্যান্সি মানে তোমার ফিটাল হার্টসন রিঅ্যাসিউরিং, ফিটাস রিঅ্যাক্টিভ, পেশেন্ট ইজ স্টেবল হেমোডাইনামিক্যালি, এবং সব ঠিক আছে, এবং প্রেগন্যান্সি 37 সপ্তাহের কম, এখনো সময় আছে। আমরা তাকে বলবো ওয়েট করেন আপনি, কারণ 37 সপ্তাহের আগে করলে প্রিম্যাচিউর বার্থের একটা রিস্ক থাকে। আমরা চাই না যে মা যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আমরা চাই না যে প্রিম্যাচিউর বার্থ হোক। সো এই জন্য আমরা তাদেরকে দেবো এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট, আর তাদেরকে দেবো আমরা অ্যাক্টিভ ইন্টারফারেন্স। আমি অ্যাক্টিভ ইন্টারফারেন্স কি করব বা এক্সপেক্টেন্ট কি করব তার আগে বলে নিতে চাই যে এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট কত দিন পর্যন্ত কন্টিনিউ করব যদি সব ঠিকঠাক থাকে, আনটিল 37 উইকস। 37 উইকস পর কি করব? ডেলিভারি করব। আর অ্যাক্টিভে কি করব? তৎক্ষণাৎ ডেলিভারি করব। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ডেফিনিটিভ ম্যানেজমেন্টটা কি? ডেলিভারি। বাট জায়গায় আমি সরাসরি ডেফিনিটিভে চলে যাব, আরেকটা জায়গায় আমি 37 সপ্তাহ পর্যন্ত ওয়েট করে তারপর আমি ডেফিনিটিভে চলে যাব। ঠিক আছে? ওকে। তারপরে এখন ডেফিনিট ম্যানেজমেন্টটা কি সেটা আমি একবারে বলেই যাই, খুবই সহজ। দেখো, যখন আমি সিদ্ধান্ত নিলাম যে ডেলিভারি করব, এক্সপেক্টেন্টের শেষে অথবা অ্যাক্টিভের সময় আমি তখন একটা আল্ট্রাসোনোগ্রাফি করব। আবার এই আল্ট্রাসোনোগ্রাফির উদ্দেশ্য হবে যে আমি তো প্লেসেন্টা প্রিভিয়াস সন্দেহ করেছি, কনফার্ম করা যে প্লেসেন্টাটা কোন জায়গায় আছে, এবং ক্লাসিফাই করা প্লেসেন্টা প্রিভিয়া ক্লাসিফাই করা। যদি আমি দেখি যে মাইল্ড টাইপ মানে কি 1 আর 2 অ্যান্টেরিয়র, তাহলে একদিকে যাবে। যদি দেখি যে সিভিয়ার টাইপ 2 পোস্টেরিয়র 3 আর 4, তাহলে যাবে আরেক দিকে। কঠিন মানে যেটা মনে রাখা সহজ সেটাকে বলে দিই। যদি পেশেন্টটা প্রিভিয়ার অবস্থা সিভিয়ার হয়, কিচ্ছু করার দরকার নেই, সোজাসুজি সিজারিয়ান সেকশন করে ফেলবো। দাঁড়াও, ওয়েট, এই যে দেখো 2 posterior 3 4 সিভিয়ার হলে সোজাসুজি সিজারিয়ান সেকশন। কিন্তু যদি এমন হয় ভালো আছে, মোটামুটি 1 অথবা 2 এ আছে, তখন আমরা সিজারিয়ান সেকশনে যাব না। আমরা চেষ্টা করব যে স্পন্টেনিয়াসলি মানে চেষ্টা করব যে লেবারটা এখনই করায় ফেলতে। ফার্স্টে কি করব? আমরা আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করব। অ্যামনিওটিক ফ্লুইডটা যে ক্যাভিটিতে আছে ওটা খোঁচা দিয়ে ফ্লুইড বের করে দিব, এবং যদি দরকার হয় অক্সিটোসিন দিব। এই দুইটা করে আমরা কি করব? সোজা কথা, লেবার ইন্ডাকশন করব। লেবার ইন্ডাকশন মানে কি? লেবারটাকে করা, যেন লেবারটা শুরু হয়ে যায়।
এরপর যদি লেবার শুরু হয়ে যায় এবং স্যাটিসফ্যাক্টরি লেবার প্রোগ্রেস করতে থাকে তাহলে উই শ্যাল কন্টিনিউ উইথ ভ্যাজাইনাল ডেলিভারি। কিন্তু এরপরও ব্লিডিং থামছে না, লেবারও প্রোগ্রেস হচ্ছে না, তখন আমরা কি করব? সিজারিয়ান সেকশন ডেলিভারি। তাহলে ম্যানেজমেন্টের আউটলাইনটা কি সবাই পেয়েছো? আমি একবার দ্রুত বলছি আবার। যদি সবার আগে পেশেন্টকে একটা টিম অ্যাপ্রোচে ইমিডিয়েট অ্যাসেসমেন্ট করে রিসাসিটেট করে নেব, তারপর বাচ্চা এবং মায়ের অবস্থা দেখে সিদ্ধান্ত নেব যে আমি কি এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট অর্থাৎ আমি কি ওয়েট করব নাকি আমি কি অ্যাক্টিভ ইন্টারফারেন্স করব, এখনই বাচ্চা ডেলিভার করাইতে দিব। তারপর আমি আল্ট্রাসোনোগ্রাফি, যখন আমি ডেলিভার করানোর সিদ্ধান্ত নিলাম তখন আমি আল্ট্রাসোনোগ্রাফি করে কি টাইপের প্লাসেন্টা প্রিভিয়া ক্লিনিক্যাল টাইপটা বের করার চেষ্টা করব। যদি সিভিয়ার হয় 2P 3-4 তখন আমি সরাসরি সিজারিয়ান সেকশনে চলে যাব। যদি মাইল্ড হয় 1-2 তখন আমি লেবার ইন্ডাকশন করব। কিভাবে? আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করব আর অক্সিটোসিন দিব। এরপর যদি লেবার প্রোগ্রেস হয় ঠিকমতো তাহলে আমরা ভ্যাজাইনাল ডেলিভারি করব। তারপরে যদি ব্লিডিং কন্টিনিউ হয়, লেবার প্রোগ্রেস না করে, আমরা সিজারিয়ান সেকশন ডেলিভারি করব। এই হচ্ছে ট্রিটমেন্ট আউটলাইন। এখন এখানে শুধু একটা জিনিস জানতে চাই যে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টে তোমরা কি করবা। মেইন যে কথাটা মনে রাখতে হবে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টে, দেখো আবার বলি, ক্রাইটেরিয়া ফর এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট: টানা 72 ঘন্টা ব্লিডিং হচ্ছে না, হেমাটোক্রিট স্টেবল আছে, মানে 34 সপ্তাহ বলা আছে, মানে 37 সপ্তাহ থেকে এখনো কম আছে, এটা বইয়ের ভাষা আর কি। তাহলে আমরা এক্সপেক্টেড ম্যানেজমেন্টের কথা চিন্তা করব। প্লাস মা ভালো, বাচ্চা ভালো, সব ঠিক আছে, এখন কোনো সমস্যা নেই, তাইলে প্লাস 37 সপ্তাহ এখনো হয়নি। দেখো পয়েন্টটা কি এক্সপেক্টেড ম্যানেজমেন্টের? অ্যাবসলিউট বেড রেস্ট উইথ বাথরুম প্রিভিলেজ। এই কথাটা একদম ঠিক এভাবেই বলতে হবে যে বেড রেস্টটা কি হবে? অ্যাবসলিউট বেড রেস্ট উইথ বাথরুম প্রিভিলেজ। বাথরুম প্রিভিলেজ মানে কি পেশেন্ট বাথরুমের জন্য, মানে বাথরুম প্রিভিলেজ মানে এই না যে বাথরুমের জন্য সে বেড রেস্ট থেকে বের হতে পারবে না। বাথরুম প্রিভিলেজ মানে হচ্ছে সে বাথরুমের জন্য তাকে বিছানা থেকে উঠা যাবে না, তাকে তার বিছানাতে বাথরুম এনে দিতে হবে, বিছানাতে বেড প্যাড বা পটি এনে দিতে হবে। তাহলে এই হচ্ছে মেইন স্টে অফ এক্সপেক্টেড ম্যানেজমেন্ট। এবং আমরা এক্সপেক্টেড ম্যানেজমেন্টের সময় শুধু চেয়ে চেয়ে দেখলেই হবে না, কন্টিনিউয়াসলি পেশেন্টকে মনিটর করতে হবে, কিছু ইনভেস্টিগেশন করতে হবে, সব সময় রুটিন আল্ট্রাসোনোগ্রাম করতে হবে যে এখন ঠিক আছে নাকি, সব ঠিক আছে নাকি, বারবার হিমোগ্লোবিন দেখতে হবে যে পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল আছে নাকি, বারবার কার্ডিওটোগ্রাফি করে দেখতে হবে বাচ্চা ঠিক আছে নাকি। এগুলো যদি সব ঠিক থাকে 37 উইকস পর্যন্ত আমি কন্টিনিউ করে যাব। এখন এখানে একটা প্রশ্ন করতে পারে শুধু যে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট কি বাসায় দিবা না হাসপাতালে দিবা? প্রশ্ন শুধু একটাই হবে, উত্তর শুধু একটাই হবে, যদি আমি এটা এনশিওর করতে পারে পেশেন্ট যে তার বাসা হাসপাতালের একদম কাছে, খুব অল্প সময়ের মধ্যে বাসা থেকে হাসপাতালে চলে আসতে পারবে, খুব খুব আমি যেভাবে ডিরেকশন দিলাম সেভাবে সে থাকবে বলে অ্যাসিওর করলো, লিখিত বন্ড সাইন দিল, শুধু তখনই আমি হোম এক্সপেক্টেড ম্যানেজমেন্ট অ্যালাউ করব। আদারওয়াইজ যদি সন্দেহ থাকে তাহলে আমি তাকে হাসপাতালে থাকার জন্য ইনসিস্ট করব। কারণ হাসপাতালে থাকার ইনসিস্ট মানে হোম ট্রিটমেন্টের সুবিধা কি, পেশেন্টের মেন্টাল একটা স্ট্রেস থাকে না, সে বাসায় আরামে রেস্টে থাকে, জাস্ট হি হ্যাজ টু ফলো সার্টেন সেটস অফ রুলস। ওকে, আচ্ছা, তো আমাদের এই এক্সপেক্টেড ম্যানেজমেন্টটা মনে হয় শেষ হয়েছে। আর একটা প্রশ্ন আসতে পারে যে তুমি কি ডিসিশন ফর হিস্টেরেক্টমি নিবা? আমি ছোট করে একটু একটা বলতে চাই যে ফাংশনাল লেয়ারে হচ্ছে সবসময় প্লাসেন্টা ইমপ্ল্যান্টেড হয়, বেজাল লেয়ারে কখনো হয় না। প্যাথোলজিক্যাল কারণে যদি ইমপ্ল্যান্টেশন হয়ে বেজাল লেয়ারে চলে যায় বা মায়োমেট্রিয়ামে চলে যায় প্লাসেন্টা, তখন প্লাসেন্টা সহজে সেপারেট হয়ে ফিরে আসতে পারে না, তখন আমাকে হিস্টেরেক্টমি করা ছাড়া কিছু করা থাকে না। এটাকে বলে মরবিডলি অ্যাডহেরেন্ট প্লাসেন্টা, এবং এটা ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ প্লাসেন্টা, এজন্য এই কোশ্চেনটা করে। হিস্টেরেক্টমির একটা এখানে ইন্ডিকেশন বেসিক্যালি ইফ देयर ইজ মরবিডলি অ্যাডহেরেন্ট প্লাসেন্টা। এরপর কিছু মুখস্থ কোশ্চেন আছে যেগুলো ধরবে সহজ কথা, বাট তোমরা সহজে মনে রাখতে পারো। প্রেগন্যান্সির সময় কি হবে? মেল প্রেজেন্টেশন তো হচ্ছেই, হেমোরেজ হচ্ছে, হেমোরেজের কারণে শক হচ্ছে, ডেথ হয়ে যেতে পারে। লেবারের সময় কি হবে? তাড়াতাড়ি প্রম হয়ে যেতে পারে, প্রম হয়ে গেলে প্রিটার্ম লেবার হতে পারে, এবং আমি কি বললাম কর্ড প্রোল্যাপস হয়ে যেতে পারে, এবং আরো হেমোরেজ, ইন্টারপার্টাম হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে। পেরিপেরিয়ামে এয়ার এম্বোলিজম, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম বলেছি, ডিআইসি বলেছি, যেগুলো তোমরা মনে রাখতে পারো সেগুলো মনে রাখবা। ফিটাস দেখো ডেলিভারির আগে মারা যেতে পারে, ইন্টিউটেন্ট ডেথ। ডেলিভারির সময় অ্যাসফিক্সিয়া হতে পারে, বার্থ অ্যাসফিক্সিয়া। জন্ম যেহেতু তার প্রম হয়ে বা প্রিটার্ম হয়ে হয়েছে সেহেতু এলবিডব্লিউ, লো বার্থ ওয়েট হতে পারে। এছাড়া ফিটাল মরবিডিটি, মেটাল মরবিডিটি দুটোই বাড়বে। মুখস্থ, এটা বুঝার কিছু নেই, তাও মানে হ্যাঁ সবই বুঝার, বাট আমি এরকম একটা আনইন্টারেস্টিং স্লাইডে টাইম বেশি ওয়েস্ট করছি। আচ্ছা এটা দেখো,
এটা আমি একটু আগে যে কোয়েশ্চেন করেছিলাম যে একটা ফিমেলে তুললা যে তার মেল প্রেজেন্টেশন আছে, তারপরে তুমি একটা আল্ট্রাসাউন্ড করে দেখলা যে তার প্ল্যাসেন্টাটা আসলে নিচের দিকে, তুমি ধারণা করলা যে তার প্ল্যাসেন্টা প্রিভিয়া হতে পারে সামনে, তখন তুমি কি করবা? দেখো আমি বলে দিয়েছি অলরেডি এটা আগে, পেশেন্টকে অ্যালার্ট করে দিবা যে আপনার ফুলটা, পেশেন্টকে যে ভাষায় বুঝবে সেটা বলবা, আপনার ফুল বা আপনার প্ল্যাসেন্টা নিচের দিকে আছে, মানে আপাতত আপনার কিছু করার নেই, তবে এটাতে রিস্ক আছে যে এখান থেকে রক্তপাত হবার, আপনি যখনই রক্তপাত শুরু হবে সঙ্গে সঙ্গে হাসপাতাল, নিকটস্থ হাসপাতালে চলে আসবেন। এবং এর মধ্যে যদি সে ব্লিডিং এর কমপ্লেন আর না দেয়, বাট ২ সপ্তাহে সে যে আরেকটা অ্যান্টিনাটাল চেকআপে আসবে, তখন অবশ্যই তাকে আরেকটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখবা। কি দেখবা? তুমি কিন্তু আগে পেয়েছিলা যে প্ল্যাসেন্টাটার নিচের দিকে, বাট প্ল্যাসেন্টাল মাইগ্রেশন হয়ে কিন্তু অলরেডি উপর দিকে উঠেও যেতে পারে। তো তুমি একটা রিপিট আল্ট্রাসোনোগ্রাম করে দেখবে যে তার প্ল্যাসেন্টাল মাইগ্রেশন হয়েছে কিনা। যাই হোক, বেশি কঠিন কথা হয়ে যাচ্ছে এগুলো, এগুলো সবাইকে জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করলে তোমরা ক্লিয়ার করতে পারো। আচ্ছা, প্ল্যাসেন্টা প্রিভিয়াটাই ছিল আজকে আমাদের মেইন টপিক, এটাই মেইনলি লং কেসে আসে, এবং অ্যাবডক্সন প্ল্যাসেন্টা কখনোই লং কেসে দেয় না, এটা একটা ইমার্জেন্সি। আমি একটা কাজ করি, আমি অ্যাবডক্সন প্ল্যাসেন্টা থেকে জাস্ট কি কি জানতে হবে ক্রস কোয়েশ্চেনের জন্য জাস্ট সেটা বলে দিই। আজকে টাইম নেই, আজকে একটা সেশন আছে একটু পরে, এজন্য আমার শেষ করতে হবে এখনই। জাস্ট কি কি কোয়েশ্চেন পড়তে হবে একটু বলে দিই। সোজা কথা, প্রিম্যাচিউর সেপারেশন অফ দ্য প্ল্যাসেন্টা from the endometrium। আরেকটা কথা বাদ গেছে, প্রিম্যাচিউর সেপারেশন অফ দ্য নরমালি লোকেটেড প্ল্যাসেন্টা। নরমালি কিন্তু এইরকম আপার সেগমেন্টে এসে লোকেটেড থাকে, কিন্তু থাকার সত্ত্বেও সে যদি প্রিম্যাচিউরলি সেপারেট হয়ে যায়, দেখো সেপারেট হয়ে যাচ্ছে, দেখছো সেপারেট হয়ে যাচ্ছে, এই যে সেপারেট হয়ে দিচ্ছে, তখনই আমরা সেপারেট হইলে আমরা ওটাকে বলবো অ্যাবডক্সন প্ল্যাসেন্টা। আর সেপারেট হওয়ার পর যদি ব্লাডটা এসকেপ করে বাইরে বের হয়ে আসে, আমরা ওইটাকে বলবো রিভিলড টাইপ, যে রিভিল হয়ে গেছে, যে বেরিয়েছে। কিন্তু যদি মানে ব্লিডিংটা এমন ভাবে হয় যে আটকে যাচ্ছে, রিভিলড হচ্ছে না, বাইরে বের হয়ে আসছে না, তাহলে কিন্তু কোনো ফিচার থাকবে না, পেশেন্ট সাইলেন্টলি শকে চলে যাবে। আমরা এটাকে বলি কনসিলড টাইপ, কনসিলড টাইপ অফ অ্যাবডক্সন প্ল্যাসেন্টা। এটা হচ্ছে একটা টাইপ, এটা হচ্ছে একটা টাইপ, আর থার্ড একটা হচ্ছে মিক্সড টাইপ। এগুলো আমি ডিটেইলস বলছি না, জাস্ট ক্লাসিফিকেশনটা জানতে হবে। কজেসটা আমি বলছি না, সোজা কথা ইম্পর্টেন্ট যেটা তোমরা মনে রাখবা যে একইভাবে হাই বার্থ অর্ডার, মাল্টিপ্যারাতে ভয় বেশি, এটা খুবই ইম্পর্টেন্ট। এক্লামশিয়া প্রি এক্লামশিয়ার সাথে খুবই অ্যাসোসিয়েটেড, ট্রমার সাথে এটা অনেক অ্যাসোসিয়েটেড। অনেক প্রেগনেন্ট ফিমেল অ্যাবিউজের শিকার হয়, ডোমেস্টিক অ্যাবিউজ, পেটে লাথি মারা হয়, অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট, তখন ওদের অ্যাবডক্সন প্ল্যাসেন্টা হতে পারে। আর সাডেন ইউটেরাইন ডিকম্পেনসেশন, হঠাৎ করে ইউট্রাসের ভিতর অনেক চাপ ছিল, হঠাৎ করে চাপটা কমে, তখন প্ল্যাসেন্টাটা ঝুলে পড়তে পারে, অ্যাবডক্সন হয়ে যেতে পারে। যদি কোনো কারণে মাল্টিপল প্রেগন্যান্সি হয়, পলিহাইড্রোনিয়াস হয়, এসবের কারণে ইউটেরাসটা অনেক বড় হয়ে প্রেসার থাকে, এই প্রেসার যদি সাডেনলি লস হয়ে যায় তখন। যাক, আমি বেশি ভালো করে বলছি না যেহেতু টাইম নেই। আচ্ছা, এটা খুব ভালো করে পড়বে, এটা আমি আজকে ব্যাখ্যা করতে পারছি না, আমি এক্সট্রিমলি সরি, এটা ব্যাখ্যা করার খুব একটা ইচ্ছা ছিল, জাস্ট আমি এটা ব্যাখ্যা করে দিচ্ছি যে দেখো প্ল্যাসেন্টা প্রিভিয়াতে কি পেয়েছিল, পেনলেস, রিকারেন্ট, অ্যাপারেন্টলি কজলেস, বাট অ্যাবডাপশিওতে সিভিয়ার পেইন হবে, সিভিয়ার পেইন হবে। অ্যাপারেন্টলি কজলেস ছিল প্ল্যাসেন্টা প্রিভিয়া। এখানে কজটা কি পাওয়া যাবে, অনেক মোস্ট ইম্পর্টেন্ট কজ আমি কি বললাম, এক্লামশিয়া অ্যাসোসিয়েটেড পাওয়া যাবে। ফ্রেশ ব্রাইট রেড ব্লাড প্ল্যাসেন্টা প্রিভিয়াতে, কারণ ফ্রেশ ব্লাড বের হয়ে আসছে। কিন্তু অ্যাবডাপশন প্ল্যাসেন্টাতে তোমরা দেখতে পাচ্ছ কনসিলড ভ্যারাইটিতে অনেক দিনে জমে থাকা ব্লাড বের হয়ে আসে, বা আস্তে আস্তে জমে ব্লাড বের হয়ে আসে, ওটা নট ফ্রেশ, ওটা ক্লটেড ব্লাড। সো ওই ব্লাডটা ব্রাউন কালার হবে, ডার্ক কালার হবে এবং ক্লট থাকবে। প্ল্যাসেন্টা প্রিভিয়াতে অল দ্য সাইন সিমটম প্রপোর্শনাল টু ব্লাড লস, কিন্তু অ্যাবডাপশন প্ল্যাসেন্টাতে ব্লাড লসটা যতটা না দেখা যায় তার থেকে ইন্টারনালি আরো বেশি লস হয়। এজন্য পেশেন্ট ভিজিবল ব্লাড লস ছাড়াই আউট ডিসপ্রপোর্শনাল অনেক শকে চলে যেতে পারে। এছাড়া আরেকটা জিনিস যেটা বললাম যে অ্যাবডাপশন প্ল্যাসেন্টাতে কি পেয়েছিলাম আমি, ওইখানে প্ল্যাসেন্টা প্রিভিয়াতে ইউটেরাসটা নরমাল ছিল, সফট ছিল ইউটেরাসটা, রিল্যাক্স ছিল, ইউটেরাসের হাইট সিম্ফাসিও ফান্ডাল হাইটটা নরমাল ছিল। বাট অ্যাবডাপশন প্ল্যাসেন্টাতে যেহেতু ইউটেরাসটা সিভিয়ার ছিঁড়ে গেছে একদম একটা জায়গা বরাবর, ইউটেরাস ছিঁড়ে নাই বাট পুরা প্ল্যাসেন্টাটা ছিঁড়ে আসছে, সোজা কথায় বলতে গেলে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ট্রমা হয়েছে। এজন্য এখানে পেশেন্টের খুব ব্যথা থাকবে, ইউটেরাসটা হার্ড থাকবে, টেন্ডার থাকবে, অ্যাবডোমেনটা রিজিড থাকবে।
তাহলে তোমরা যদি সহজে মনে রাখতে পারো কি কি বলবা, প্ল্যাসেন্টা প্রিভিয়ায় ব্যথা আছে, অ্যাব্রাপশিওতে ব্যথা নেই। প্ল্যাসেন্টাতে ফ্রেশ ব্লাড, অ্যাব্রাপশিওতে আনফ্রেশ ডার্ক ব্লাড। প্ল্যাসেন্টাতে সাইন সিমটম সাধারণত কম মানে প্রপোর্শনেট হয়, অ্যাব্রাপশিওতে সাইন সিমটম বিল্ডিং এর তুলনায় অনেক বেশি হয়। প্ল্যাসেন্টা প্রিভিয়াতে ইউটেরাসের হাইট নরমাল থাকে, ইউটেরাসের ফিলিং নরমাল থাকে, অ্যাবডোমেনে কোনো পেইন থাকে না, টেন্ডারনেস থাকে না। অ্যাব্রাপশিওতে কি হয়, ইউটেরাসটা খুবই হার্ড এন্ড টেন্ডার একটা ফিল থাকে, অ্যাবডোমেনটা খুব থাকে। সো তুমি যদি আরেকভাবে চিন্তা করো, একটা পেশেন্ট পার ভ্যাজিনাল ব্লিডিং নিয়ে আসে, তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবা? সে বলবে যে আমার ব্যথা করে কি করে না। ব্যথা করলে তুমি অ্যাব্রাপশিওর দিকে চিন্তা করবা বেশি বেশি, ব্যথা না করলে তুমি প্ল্যাসেন্টা দিয়ে চিন্তা করবা। তবে দুইটারই একদম এক্সক্লুসিভ না, শিওর হওয়ার জন্য পেটে হালকা করে হাত দিবা। যদি দেখো যে নরম একদম নরমাল, তাহলে প্ল্যাসেন্টা প্রিভিয়ার দিকে যাবা। যদি দেখো যে একদম শক্ত হার্ড কন্ট্রাক্টেড টেন্ডার, তখন যাবে অ্যাব্রাপশিও প্ল্যাসেন্টার দিকে। আমি আসলে রাশ করছি বেশি তাড়াহুড়ার জন্য, কিছু মনে করো না, তোমরা একটা ভালো করে পড়লে বুঝতে পারবে। আমি এখানে আজকে বেশি যাচ্ছি না। অ্যাব্রাপশিও প্ল্যাসেন্টাতে ট্রিটমেন্টটা কি, সহজ কথা, এখানেও একই, পেশেন্টকে সবার আগে রিসাসিটেট করতে হবে একইভাবে, তারপরে রিভিলড হোক অথবা কনসিলড হোক, আমি ওয়েট করব না। এখানে এক্সপেক্টেন্ট ট্রিটমেন্টের কোনো স্থান নেই, শুধু 1 কি 2% ক্ষেত্রে আছে, ওগুলো আমরা এখন মনে রাখবো না। রিভিলড হোক অথবা কনসিলড হোক, আমরা ইন্ডিকেশন আছে আলাদা আলাদা। সোজা কথা, এখানে আমরা সবসময় অ্যাক্টিভ ট্রিটমেন্টে চলে যাব, যেরকমই হোক অ্যাব্রাপশিও প্ল্যাসেন্টাটা সরাসরি অ্যাক্টিভে যে এরপর আমরা সিদ্ধান্ত নেব যে ভ্যাজাইনাল ডেলিভারি করব নাকি সিজারিয়ান সেকশন করব। দুইটার জন্যই কিছু ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন আছে, ওটা তোমাদের জানা লাগবে না, তোমরা বই পড়ে নিতে পারো, জিজ্ঞাসা করে না, বোর করবো না। জাস্ট সোজা কথা, there is no place of expectant management in abruptio placenta. বাচ্চা বাঁচুক না বাঁচুক পরের কথা, আগে মাকে বাঁচাতে হবে। মাকে বাঁচালে না পরেরও বাচ্চা জন্ম দিতে পারবে, এমন করার তো দরকার নেই। বাচ্চা তো শেষ না, এটা তো শেষ বাচ্চা না। সোজা কথা, পেশেন্ট হচ্ছে তোমার অ্যাব্রাপশিও নিয়ে আসছে, আমি শিওর হইছি, তো আমি রিসাসিটেট করে সঙ্গে সঙ্গে ডিরেক্ট আমি ডেলিভারিতে চলে যাব। কেমন ডেলিভারি করবো, সিজারিয়ান নাকি ভ্যাজাইনাল, এটার জন্য কিছু আলাদা ইন্ডিকেশন আছে, এগুলো আমাদের এখন পড়ার দরকার নাই। আচ্ছা, এরপর পেশেন্টের কমপ্লিকেশন হয় এখানে অনেক, পিপিএইচ হয়, শক হয়, এগুলো ম্যানেজ করবো, এগুলো আমি ডিটেল বলছি না, কমপ্লিকেশনও আমি ডিটেল বলছি না। আর এই জিনিসটা একটু পড়ে নিও তোমরা, এটা জিজ্ঞেস করে কোভ্যালারি ইউটেরাস, যে তোমার অ্যাব্রাপশিওতে কি হয়, প্ল্যাসেন্টা আর ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের মধ্যে ব্লাড চলে আসে, এই ব্লাডটা পার্কুলেট করে চুইয়ে চুইয়ে তোমার মায়োমেট্রিয়াম ইভেন কি পেরিমেট্রিয়ামে ব্লাডটা চলে যায়। তখন সিজারিয়ান সেকশনের সময় আমি এরকম ব্লিডিং পয়েন্ট দেখতে পাই বাইরে থেকে, এটাকে বলে কোভ্যালারি ইউটেরাস, পার্কুলেশন অফ ব্লাড টু সেরাস লেয়ার। ইট ডাজ মানে, কিন্তু এটা দেখলে ভয় পাওয়া যাবে না, এটা কোনো সমস্যাই না। ইট ডাজন্ট ইন্টারফেয়ার উইথ ইউটেরাইন কন্ট্রাকশন, ইট ইজন্ট অ্যান ইন্ডিকেশন ফর হিস্টেরেক্টমি। তো এই মনে হয় শেষ আমার। আমি আজকে অনেক বেশি রাশ করেছি, আসলে আমি সরি, আজকে কিছু শিডিউলটা একটু জ্যাম হয়ে গেছে আজকে, এর জন্য আমি পুরোপুরি 2 ঘন্টা পড়াতে পারছি না। বাট আশা করি মানে তোমাদের লোকেসে কিন্তু প্ল্যাসেন্টা প্রিভিয়াই থাকবে, অ্যাব্রাপশিও কখনোই থাকবে না, কারণ ওই পেশেন্ট গুলো খুবই সিরিয়াস থাকে, ওদের কখনোই দেয় না। এপিএইচ এর মধ্যে বেসিক্যালি সবসময় প্ল্যাসেন্টা প্রিভিয়াই থাকে, কিন্তু প্ল্যাসেন্টা প্রিভিয়া থাকলেও অ্যাব্রাপশিও প্ল্যাসেন্টা থেকে কোয়েশ্চেন করতে পারে। সো আমার এখানে আমার আজকের পড়াটা শেষ। পরের দিন আমি পড়াবো তোমাদেরকে প্রি এক্লাম্পসিয়া আর এক্লাম্পসিয়া, যেটা ইম্পর্টেন্ট লং কেস।